আচ্ছা ঠিক আছে, দেখো ইংলিশে এক দাগে কি ছিল, এক দাগে ছিল দেখো অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ। তো অর্নিথোলজি মানে কি আমরা সকলেই জানি, জিকে তেও আসে। সে কি অর্নিথোলজি মানে কি, যারা পক্ষী সংক্রান্ত বিদ্যা। তো কি এর সঙ্গে ডিল করবে, পাখির সঙ্গে। আর যদি বলো এন্টামোলজিস্ট তখন হতো কি, ইনসেক্টস, এন্টামোলজিস্ট। ঠিক আছে। অপথালমোলজিস্ট যদি হতো তখন হতো চোখ। নেক্সট দেখো অ্যান ইনডিফেটিগেবল পারসন রিমেইনস। দেখো যে ইনডিফেটিগেবল হয়, ঠিক আছে, সে কেমন হবে, যা কি যার মধ্যে কি আনটায়ার্ড, একদম এটা কিন্তু আমরা সিনোনিমও পড়িয়ে থাকি, আনটায়ার্ড, এটাও পড়ানো, যার কি একদম অক্লান্ত, একদম। তারপর দেখো বলছে ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। কি, বাই মাই ওয়াচ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কল আপ, কল আপ মানে কি, রিমেম্বার। আর একটা কি হয়, রিকালেক্ট, সংগ্রহ করা, তাই তো। রিকালেক্ট মানেও স্মরণ করা। নেক্সট দেখো রয়েছে fill in the blank with the appropriate phrasal verb. The girl dash her mother. মেয়েটি তার মায়ের মতো দেখতে, মানে রিজেম্বল, কি হয়ে যাবে, রিজেম্বল, একই রকম দেখতে। তাহলে ইংলিশ হয়ে যাবে টেক্স আফটার, কি হয়ে যাবে, টেক্স আফটার। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মানে কি মেয়েটি তার মায়ের মতো দেখতে। তারপর দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোর, আগামীকাল টিচার নতুন একটা চ্যাপ্টার ধরবে। তাহলে টেক, কি হবে, টেক আপ, টেক আপ। ঠিক আছে। আর এই যে টেক অফ কোথায় হয় বলতো, এরোপ্লেন টেক অফ করে, তাই তো। তো এটা আগের দিন দেখো আমি দিয়েছিলাম, আমাদের ওই সেটাই আছে দেখবা। আ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স সাডেন ডিজাস্টার, মানে কি হঠাৎ করে একটা কোনো ডিজাস্টার বা বিপর্যয়, ঠিক আছে, বা হঠাৎ করে আসা কোনো একটা বিষয়। নেক্সট আনএক্সপেক্টেড, যেটা ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স ফার্স্ট ইন ইজ অ্যান, মানে কি যে ব্যক্তি অন্যের কি দেখে, ভালো দেখে, মানে উপকারী, যে অন্যের উপকারী বা সুখের কথা ভাবে, তাকে কি বলবো আমরা, তাকে বলবো পরোপকারী। তার মানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, আলট্রুইস্ট। আর আর একটা কি হতে পারে, ফিলান্থ্রোপিস্ট, কি হতে পারে, ফিলান্থ্রোপিস্ট মানে মানব প্রেমী। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ ইউজফুল ক্লু, হঠাৎ করে কি পেলো, দেখি একটা ক্লু পেলো, তাহলে কি হলো, কাম অ্যাক্রস, কি হবে, কাম অ্যাক্রস। নেক্সট কেম অ্যাক্রস, সরি, চেঞ্জ দ্য ভয়েস। এখানে কি রয়েছে, দ্য স্ক্রিপ্ট ইজ বিইং। দেখো যখনই বিইং এসছে, ইজ বিইং আমরা বুঝতে গেছি যেটা পসিভ ভয়েসে আসে, যে বিইং মানে কি ভার্বের সঙ্গে আইএনজি হবে অ্যাক্টিভ ভয়েসে। ভার্বের সঙ্গে আইএনজি এটাতে নেই, এটা অ্যান্সার হবে না। এটাতেও ভার্বের সঙ্গে আইএনজি নেই, এটা অ্যান্সার হবে না। কিন্তু এখানে হ্যাভ বিন আছে, কিন্তু এখানে ইজ এর গল্প বলছি, তার মানে এটাও হবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। ঠিক আছে। নেক্সট এই ছিল তো। আচ্ছা, আলিপুর বোমামালার প্রধান অভিযুক্ত কে ছিলেন, তোমরা বলবে, আমি আনসার করবো, বলো। অরবিন্দ ঘোষ। আচ্ছা, বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে তৈরি হয়, 1995। এই কোশ্চেনের রিপিট আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে আসেন, মেগাস্তিনিস। আচ্ছা, মেগাস্তিনিস কোথা থেকে এসেছিলেন, আচ্ছা, তাহলে এই যে এখানে যে ফাহিয়েন, ফাহিয়েন কার সময় এসেছিল, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর হিউয়েন সাং কার সময় এসেছিল, হর্ষবর্ধন। আচ্ছা, কোন কলার আমি আলোচনা করেছিলাম, উদ্ভিদ খাদ্য অন্যান্য উপাদানের সংবহন করে। দেখো জল বললে জাইলেম, আর খাদ্য বললে ফ্লোয়েম কলা। নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থ, স্নেহ পদার্থ মানে তেলে দ্রবণীয়, কি, এ ডি ই কে। তাহলে অ্যান্সার কোনটা যাবে, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট সত্য শতক সমাজ, সত্য শতক সমাজ কি হয়ে যাবে অ্যান্সার,
জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পাউরুটি চিবানোর পর মিষ্টি মনে হয় কেন? কার্বোহাইড্রেট। অবশ্যই কার্বোহাইড্রেট, কারণ পাউরুটিটা কার্বোহাইড্রেট যদি খাওয়াতো সেটা শর্করায় রূপান্তরিত হয়। নেক্সট, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ক্যালামাইন কোন মৌলের আকরিক? জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। একদম আকরিক থেকে কোশ্চেন আসে। জাদুঘোড়া আগের দিন ধরছিলাম না, জাদুঘোড়া, তারপর হচ্ছে ক্ষেত্রী, একদম ইউরোনিয়াম, এগুলো আগে ধরছিলাম। ঠিক আছে, নেক্সট, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হীরা লুণ্ঠন করে? নাদির শাহ, একদম নাদির শাহ। যে সূত্রে আগের দিন কি একটা কনফিউশনে পড়েছিল আমি বলে দিয়েছিলাম, মনে আছে? যে সূত্র বলের সংখ্যা নির্ধারণ করে, ঠিক আছে, নিউটনের প্রথম গতিসূত্র, আর দ্বিতীয় বললে বলের পরিমাপ, তাই তো? হুম। জিলিল্লাহি উপাধি, জিলিল্লাহি উপাধি বলো। এখানে এটা এখানে এটা নিয়েছিল তো অ্যান্সার। হ্যাঁ 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 হ্যাঁ, গিয়াসউদ্দিন বলবান। গিয়াসুদ্দিন তুগলক কোথায় পেলে? তুগলক কোথায় পেলে? নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ইতা ইতাই রোগ? ইতা ইতাই বলো। ক্যাডমিয়াম হচ্ছে ইতা ইতাই, আর পারদে কি? মিনামাটা, মিনামাটা, আরে না, আর্সেনিক না, মিনামাটা রোগ। ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ। দেখো তারপরে কি বলছে, লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করেন? সাইমন কমিশন। ঠিক আছে, তার জন্য আমি 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 এর গল্প বলেছিলাম, মনে হয় যে লালা রাজপথ রায়ের কি করেছিল, তাই লাঠি দিয়ে মেরেছিল। কি দিয়ে মেরেছিল? আহ একদম। নর্মদা বাঁচাও, বলো, নর্মদা বাঁচাও আন্দোলন কত সাল? 1900। অপশানে 1989টা নাও, আসে যখন। অ্যাকচুয়ালি 1985 আমিও তো জানি। 1989 ধরছে, এফেক্টিভ হয়েছিল 1989, ওই জন্য 1989 ধরছে। ঠিক আছে, নেক্সট। 1989 ধর না, অষ্টাই ধরবে না, আমি বললাম কাছাকাছির কথা বলিনি, আমি এফেক্টিভের কথা বলেছি। ঠিক আছে, 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিল, বলো? আচ্ছা, লর্ড ক্যানিং ছিল। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? 31শে মে। রাজ্য শাসন, দেখো রাজ্য শাসন মানে রাষ্ট্রপতি শাসন, কত নম্বর ধারা? 356। আর 352 কি? ন্যাশনাল এমার্জেন্সি। আর 360 কি? আচ্ছা, অর্থ, ঠিক, ইকোনমিক্যাল এমার্জেন্সি, তাই তো? ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? জিভি মাভালঙ্কার। ফুল ফর্ম গণেশ বাসুদেব মাভালঙ্কার। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। কত কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি করেছিল? 1940। কত সালে মুসলিম সম্প্রদায়ের পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? হ্যাঁ, আগস্ট অফার কারা? মুসলিমরা। মুসলিম লীগ আগস্ট অফার 1940-এ। হ্যাঁ, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, লাহোর, লাহোর, ওদের মুসলিম লীগের লাহোর অধিবেশন, একদম। আর একটা হচ্ছে পূর্ণসারা সেরা জাতীয় কংগ্রেসের 1929। ঠিক আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়েছিল?
1907-এ, ঠিক আছে। আচ্ছা, বিশ্ব বাণিজ্য সংস্থা আগেই বলে আসলাম। 1969 আগের দিন গল্প করেছিলাম 14টি, যার জন্য কি হয়েছিল, ন্যাশনাল এমার্জেন্সি করতে হয়েছিল, থার্ড ন্যাশনাল এমার্জেন্সি ইন্দিরা গান্ধীর আমলে, তাই না। নেক্সট দেখো, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান রাইটিং অন হিস্ট্রি কোনটা কার লেখা, ডক্টর অমর্ত্য সেন, নোবেলজয়ী অমর্ত্য সেন। আচ্ছা, 37 নম্বর দাগে অঙ্ক রয়েছে, দেখো মুখে মুখে করো। আগে দেখবে মাথা কটা আছে, সোজা কি ভাববে, একদম 300, 300 আছে মাথা, তার ডবল হচ্ছে 600। কেন ডবল ধরে নিলাম, দুটো করে পা, এই বিড়ালের ধরলাম দুটো করে পা, কিন্তু বিড়ালের তো 4টে পা, এখনো দুটো বাকি, তার জন্যই তো 600-র জায়গায় কত আছে, 750 আছে। কত বেশি, 150 বেশি। তাহলে একটা বিড়ালে দুটো করে বেশি আছে, মানে কি টোটাল কতগুলো বিড়াল আছে, নিশ্চয়ই 75টি বিড়াল আছে। অ্যান্সার কি চাইছে, বিড়ালই চাইছে, 75টাই তাহলে অ্যান্সার, অপশন নাম্বার এ। নেক্সট, দেখেছো এইসব অঙ্ক তোমরা একবার শিখে গেলে মুখে মুখে করে দিচ্ছ, এটাই ভালো লাগছে আমার, এটাই ভালো লাগে। হারতে যায় কি বলছে, এটা 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 কিছুই না, এ- এরা দয় আসবে না, দজে বললে দয় আসবে না। তো 2:3, 4:5 আর 5:7 পাশাপাশি দিয়ে দেবা, পাশাপাশি নিয়ে নাও। 3, এখানে 3, এখানে পাশে 5, এখানে পাশে 4, এপাশে নিয়ে নাও 5, এপাশে 5। প্রত্যেকটায় দেখো কিছু কমন আছে, 5 কমন আছে, প্রত্যেকটার ভিতরে দেখো 5 কমন আছে, 5 কেটে দাও, একটা 5, একটা 5, একটা 5, একটা 5, ঠিক আছে। তাহলে 4 2 8, 3 4 12, 3 5 15, আর 3 7 21। কত নম্বর অপশন দেখতে পাচ্ছি আমরা, এ সি ডি, কি চাইছে, এ সি ডি। তাহলে এ 8 15 21 কোনটা আছে, অপশন ডি তে, ঠিক আছে। নেক্সট, এবার দেখো স্রোতের গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা, তারপরে বলছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ এত, স্রোতের অনুকূল কত। সোজা আমরা জানি যে হচ্ছে কি, প্রতিকূল নৌকার প্রতিকূলের গতিবেগের সঙ্গে স্রোত ডবল যোগ করতে হয়, কি প্রতিকূলের নৌকার বেগের সঙ্গে স্রোত ডবল যোগ করলে কি পাওয়া যায়, অনুকূলের গতিবেগ পাওয়া যায়। উল্টো করে যদি বলি, অনুকূলের থেকে ডবল স্রোত বিয়োগ করলে প্রতিকূল পাওয়া যায়, একই বিষয় উল্টো, তাই না, বিয়োগ করতে হয় তখন। আর এখান থেকে তো ডবল যোগ করতে হয়, তবেই অনুকূল পাওয়া যায়। তাহলে 16-র সঙ্গে ডবল স্রোত যোগ করো, কত যোগ করবো, 12। তাহলে 12 আর 16 কত হবে, 18, অপশন সি। এটা মুখে মুখে করতে পেরেছো আশা করি। নেক্সট, এটাও আগের দিন করিয়েছিলাম, খুব সোজা টাইপের ম্যাথ গুলো। 40 দাগের ম্যাথ কি বলছে, একটি চাকার ব্যাসার্ধ 14 মিটার, চাকাটি এত মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার সময় লাগবে। আচ্ছা, একটা চাকা একবার পাক খায় মানে কতটুকু দূরত্ব যায়, তার পরিসীমা যায়, 2πr যায়। তাহলে যাবে কত, 440 মিটার, তাহলে 440 মিটার ও যাবে, তাই তো। তাহলে 440 মিটার যদি যায়, তাহলে কতবার যাবে, 2πr। একবারে যদি যায়, তাহলে একবার দিয়ে ভাগ করলেই পেয়ে যাব যে কতবার ঘুরবে, তাই তো। একবার এতটা পথ ঘুরে, তাহলে এত মিটার পথ ঘুরতে হলে কতটা পথ যাবে, ভাগ করলেই পেয়ে যাব। তাহলে এখানে হয়ে যাবে 22/7 থেকে কি করলাম, নিচেরটাকে আমরা উপরে লিখে দিলাম, উল্টে দিলাম। তারপরে কি 22/7 হলো, তারপরে আর এর ভ্যালু বলে দিয়েছে 14, ঠিক আছে। তাহলে দেখো 7 দুগুণে 14, আর 22 দুগুণে কত, 44, আছে কত, 10। তা 2 দিয়ে কাটলে 5 2 10, অ্যান্সার হলো অপশন নাম্বার এ। তাহলে কি, কত মিটার দূরত্ব কতবার ঘুরবে চাকাটা, 5 বার ঘুরবে। ওকে। নেক্সট, মোট পথকে পরিধি দিয়ে ভাগ করলে পেয়ে যাবো যে কতবার। নেক্সট, যাই করো না কেন অ্যান্সার তো আসবে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ, দেখো এটা কি বোঝাইছে, এটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল করতে হবে আগে তোমাকে। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, 2 × L + B/H। এটা হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, নট মেঝে, নট ছাদ, এগুলো বাদ দিয়ে। কি এটা, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তার মানে একটা আয়তঘন এটা।
এটা মানেই হচ্ছে আয়তঘন, ঠিক আছে। চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি? 2 × L + B + H, তার মানে 2 × L + B মানে কত? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার সাথে কত? 12 ইন্টু এইচ এর ভ্যালু কত? 10, টোটাল হয়ে গেল কত? 240। এটা কি চার দেওয়ালের ক্ষেত্রফল, এটা এলো কি চার দেওয়ালের ক্ষেত্রফল। এইবার কি বলছে? আবার ছাদ, ছাদ, তাহলে 240 প্লাস কিছু একটা আসবে, কি আসবে? ছাদ। আচ্ছা, ছাদ মানে একটা আয়তক্ষেত্র উপরে থাকছে, তাই না? তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাবে, তাহলে 5 × 7 কত? 35 বর্গ। ঠিক আছে, তাই টোটাল যোগ করলে কত হয়ে যাচ্ছে? 240 আর 35 হয়ে যাচ্ছে 275। আচ্ছা, 1 বর্গ সেন্টিমিটারে 5, তাহলে 275-এ কত? গুণ করলেই পাওয়া যাবে ভাই। গুণ করলে কত আসবে? 1375 আসবে। গুণ করলে কত আসছে? 1375, যেটা আমার অপশন নাম্বার ডিতে আছে। ঠিক আছে, কিছুই নেই, চার দেওয়ালের ক্ষেত্রফলটা মুখস্থ রাখলে হয়ে যাবে। 2 × L + B, আর ছাদ মানে তো একটা আয়তক্ষেত্রের উপরে আছে, তো আয়তক্ষেত্রের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ভাই। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল যোগ 35, মোট আসলো কত বর্গ? 275 বর্গ, তাই তো? তাহলে 1 বর্গ যদি 5 টাকা খরচ হয়, তাহলে 275 বর্গতে কত খরচ? জাস্ট করলে হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার, তাই না? নেক্সট। তাও হয়ে যাবে, অবশ্যই হবে, কেন হবে? ছটা ছটা দেয়ালকে তুমি বাদ দিচ্ছ, ছটা জায়গাতে বাদ দিচ্ছে, ছটার থেকে একটা বাদ দিলেই তো হয়ে যায় না? চারটে দেয়াল, সাত একটা, নিচে একটা, কেন হবে? একই বিষয়, বলো কি বল? কোথায় থেকে এলো? ও ভাই, এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, কি বললাম? 2 × L + B, যার ভ্যালু কত আসলো? 240, তাই তো? আর এই যে ছাদ বলেছে, ছাদ ছাদ বলেছে, বুঝতে পেরেছো? এই ছাদটা মানে কি? এখানে আয়তক্ষেত্র না একটা, ছাদ মানে একটা আয়তক্ষেত্র পড়ে আছে ছাদে, বুঝেছো? তাহলে আয়তক্ষেত্র সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হ্যাঁ, 5 × 7 = 35। ক্ষেত্রফলই তো চাইছে, বর্গ মানে কি? ক্ষেত্রফল চাইছে না টোটাল, ছাদটা আর চার দেওয়ালটা চাইছে। হম, নেক্সট। আচ্ছা, এই যে আগের দিন করিয়েছিলাম যে কি তোমাদের 360/360 কি করতে হবে? বহিঃকোণ। 360/বহিঃকোণ করলে কি পাই আমরা? বাহু সংখ্যা পাই, ঠিক আছে। 360/বহিঃকোণ করলে বাহু সংখ্যা, কিন্তু এখানে কি দেওয়া আছে? অন্তকোণ। তো আমরা কি জানি? অন্তকোণ প্লাস বহিঃকোণ সমান সমান 180। তাহলে 180 থেকে যদি আমরা অন্তকোণটা বাদ দিই, আমি ছবি এঁকে তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে তো? কত আসছে? 36 আসছে। কত আসছে? 36 ডিগ্রি আসছে। তাহলে এইবার বহিঃকোণ পেয়ে গেলে 36, তাহলে বাহু সংখ্যা তো সোজা 360°/36। কাটাকুটি করলে কটা হবে? 10টা হবে ভাই, অপশন নম্বর সি। বুঝেছো? তাহলে অন্তকোণ প্লাস বহিঃকোণের মাথাটাই রাখতে হবে, আমি শিখিয়েছি, দুবার ক্লাস করেছি এটা। নেক্সট, 43 আগে কি বলছে? এক ব্যক্তি 10,000 টাকা মোট 4 ভাগে ধার দেয়। যাই হোক, কি বলছে? এক ব্যক্তি 10,000 টাকা মোট 4 ভাগে ধার দেয়। আচ্ছা, যদি সে 2,000 টাকার 8%, 4,000 টাকার 7.5% এবং 1,400 টাকার 8.5% পায়, তাহলে তাকে বাকিটার জন্য শতকরা কত সুদ পেতে হবে যদি তার গড় বার্ষিক সুদ এত পার্সেন্ট হয়? আচ্ছা, গড় বার্ষিক সুদ এত পার্সেন্ট হয়, তাই তো? তাহলে আগে দেখো যে 10,000 টাকার বার্ষিক সুদ এত পার্সেন্ট যদি হয়, তাহলে কত, মোট কত আসছে দেখো? 813 টাকা আসছে, তাই তো? 813 টাকা সুদ পাবে। এবার দেখো কি বলছি, যদি সে 2,000 টাকার 8%, 2,000 টাকার 8% মানে কত সুদ হয়ে যাবে?
160 টাকা। আচ্ছা, 4,000 টাকা 7.5% মানে কত হয়ে যাবে? 4,000 টাকার 7.5% মানে 300 টাকা, বেশ। আর 1,400 টাকা 8.5% মানে কত হচ্ছে? 1,400 টাকা 119 টাকা। টোটাল কত হলো? 579। ক টাকার মধ্যে? 2,000, 4,000 আর 1,400 যোগ করলে কত হয়? 7,400। তাহলে এখনো কত টাকা বাকি আছে 10,000 হতে? সাত। তাহলে তো এত লেট হওয়ার, এটা কি একটা বলো না, লেট হলো, কি করে লেট হলো? এই 2,700 টাকা। টোটাল এখনো সুদ কত বাকি? 160, 300। তাহলে এগুলো যোগ করবা, যোগ করে 813 থেকে বাদ দেবা, কত হবে? 234, তাই তো? ব্যাস। তাহলে 100-এ কত কত আসছে? শূন্য শূন্য কাটো, 6 9 দিয়ে কাটছি, 9% চলে আসছে। কেন ব্যাক করে করে করবে ভাই? কেন ভাগ করে করবে? দেখো, শিখিয়ে দিচ্ছি শর্টকাট। এখানে তো 4,000 আছে, তাই তো? যখনই পার্সেন্টেজ করবো, 4,000-এর 7.5% করবো ভাই, তখন কি হয়ে যাবে? দুটো শূন্য তো এমনি আউট হয়ে যাবে 100-র জন্য, তাই তো? 7.5 মানে কি? 7.5 মনে মনে ভেবে নিতে হবে, 7.5 তো। তাহলে এর যে একটা শূন্য আছে, তাহলে এটা কত হয়ে যায়? শূন্যটার জন্য পয়েন্টটা উঠে কি শুধু 75 হয়ে যাবে? তাহলে 4 75 কত হয়? 4 75 300 হয়। মুখে মুখে আসলো। তাহলে এই 1,400 তো তাই করা যায় না, 8.5% বলছি, তাই তো? দেখো, 14 তো দুটো শূন্য আউট হয়ে গেল, 8 14 কত ভাই? 112। 112 আর 0.5 রয়েছে, 14 মানে 14 × 0.5 মানে কত? 7 হয়ে যায়, হয়তো? তাহলে 112 আর 7 কত? 119 হয়। এইভাবেই তো মুখে মুখে আসে। আর 2,000-এর তো পারবেই, দুটো শূন্য আউট হয়ে গেলে 8 2 19 হলো 160 টাকা। এইভাবেই তো করতে হবে ভাই, বুঝেছো? আর এটা তো খুব সোজা। এখানে দুটো শূন্য আউট হয়ে গেল, আর এই পয়েন্টে দুটোর আগে আছে মানে আরো দুটো আউট হয়ে গেল, তার মানে কত হয়ে গেল? মানে এই আরো দুটো গুণ হয়ে গেল এর সাথে, তাহলে 813 হয়ে গেল। এগুলো তো মুখে মুখে শিখতে হবে, ঠিক আছে? তারপরে বাকিটা যেটুকু পড়ে আছে। আচ্ছা, দুই ধরনের চালের প্রথম প্রকার চাল 15 টাকা প্রতি কেজি, আর দ্বিতীয় প্রকার চাল 20 টাকা প্রতি কেজি হিসাবে 3:2 কি বলছে নিচের দিকে আর 2:3 অনুপাতে মেশানো হলো। কেন অপশন টেস্ট করবো? 2:3 অনুপাতে মানে কি? 2 কেজি আর 3 কেজি বলেছিলাম, মনে আছে? এটা কেজি ধরে নেবা। তাহলে তাহলে দেখো, 15 দুগুণে 30 টাকা, মানে 2 কেজি। আর এই 3 কেজির দাম কত? 20 টাকা করে দিয়ে হয়। তাহলে কত হবে? 3 × 60 টাকা। তাহলে টোটাল এখানে 5 কেজি আর এখানে 90 টাকা। তাহলে কত হয়? 5 18 90। তো মিক্স মিক্স করার পরে কত টাকা করে পাচ্ছ? অপশন টেস্ট করার কি দরকার এসব? এসব অঙ্ক করতে সময় লাগে, তো মুখোমুখি করবো তোমরা। নেক্সট, এর আগে শিখিয়েছি এটাই। একটি মূলধনের উপর 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ হলো এত টাকা ও এত টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান, তবে সুদের হার কত? কিচ্ছু না। উভয় ক্ষেত্রে যখন সুদের হার সমান বলেছে, একটা সিম্পল লজিক। দেখো, সরল সুদ, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ হলো এত টাকা। তাহলে সরল সুদ 660 টাকা। তাহলে এই যে এক্সট্রা অনুপাত করার কোনো প্রয়োজন নেই। এই যে এক্সট্রা টাকাটা আসলো 660 টাকার উপরে কত টাকা এসছে, সেই টাকাটাই তো তোমার সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটুকু বেশি এসছে সেটাই তো তোমার কি? সুদেরও সুদ এসছে। ব্যাস, সুদেরও সুদ এসছে 2 বছর মানে কি 1 বছর পরের, তার মানে তো সুদেরও সুদ, এর যা সুদের সুদ তাই এসছে। ব্যাস, এটুকু করলে হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? ডিফারেন্স করো, তারপরে বলছি কি হবে। ডিফারেন্স করো, কত আসছে বিয়োগ করলে? কত? 36.30 আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, 30। যাই হোক, এইবার দেখো, আচ্ছা আমি 330 কেন লিখলাম বলো তো?
দেখো এটা 2 বছরে ছিল, তাহলে আমি যদি 1 বছর করি, টেবিল ফরম্যাট যদি করি 330 আর 330, এইবার কি হবে? এটা তো প্রথম বছরে 0, দ্বিতীয় বছরে কি এক্সট্রা এক্সট্রা সুদ দেয়, তার জন্যই তো 330 আর 330 660, তার থেকে এক্সট্রা এসছে কত? 36 টাকা 3 পয়সা। তাহলে এই 330-এ 36.3 টাকা সুদ হয়েছে। তাহলে 100-এ কত হবে? পয়েন্টটা তুলে দাও, 100 বসিয়ে দাও, 10 বসিয়ে দাও, একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 33 কাটছে কত দেখো? 11 দিয়ে যাচ্ছে নাকি? 11 দিয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার অপশন বি। কোনো জটিলতা নেই ভাই, অঙ্ক একটু বুঝতে হবে জাস্ট, মাথা ঠান্ডা রাখো, ক্লিয়ার। বলো বলো। হুম। ভাই ফালতু শূন্য কেন রাখবে বাদিকে শূন্য? কারণ এখানে যদি আমি শূন্য নিই, তোমার কথাই যাচ্ছে, আমি যদি এইখানটা একটা শূন্য নিই, হ্যাঁ, তো দুটোর আগে দশমিক মানে কি? এখানে তো আবার একটা শূন্য আছে, তাহলে তো এই শূন্য আর এই শূন্য এমনি কেটে যায়। বুঝতে পেরেছো? তার জন্যই বাদিকে শূন্যটা আর বসানো লাগে না। নেক্সট, তারপরে দেখো কি বলছি। এক ব্যক্তির একটি জায়গা হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা 45 মিনিট সময় লাগে। উভয় পথই সাইকেলে গেলে তার 2 ঘন্টা সময় লাভ হয়। লাভ হয় মানে কি? আহ লাভ হয় মানে সময়টা সাশ্রয় হয়, তাই না? তার মানে কি দেখো, 5 ঘন্টা 45 মিনিট টোটাল সময় লেগেছে। এবার বলছে 2 ঘন্টা সময় লাভ হয়, তার মানে টোটাল সময় কত লাগছে? তাহলে দেখো, 2 ঘন্টা সময় যে লাভ হয়, এর থেকে আমরা 2 ঘন্টা বাদ দিলে 3 ঘন্টা 45, কত? 3 ঘন্টা 45, 3 ঘন্টা 45 লাগলো, ঠিক আছে? তার মানে 3 ঘন্টা 45 যদি আমার লাগে, তাহলে একটা সিম্পল লজিক আমাকে একটু বুঝাবে। তার মানে আমি সাইকেলে কতটুকু করে যাচ্ছি, যেতে আমার কতটুকু সময় লাগছে? হ্যাঁ, হ্যাঁ, শুধু সাইকেলে যেতে। দেখো তার মানে কি বলতে আছে যে এক ব্যক্তির একটি জায়গা হেঁটে যেতে এবং সাইকেল চালিয়ে ফিরে আসতে মোট, দেখি প্রথমে হেঁটে গিয়েছে কি, এক ব্যক্তির জায়গা হেঁটে যেতে প্রথমে হেঁটে গেছে, হুম, আর সাইকেল চালিয়ে ফিরে এসছে, তাই ওর সময় লেগেছে কত? 5 ঘন্টা 45 মিনিট সময় লাগে, হুম। আর উভয় পথই যদি 2 ঘন্টা সময় লাভ হয়, তবে উভয় পথই হাঁটতে কত সময় লাগবে? তাহলে এই 3 ঘন্টা 45 মিনিটটা কার টাইম? হাঁটার টাইম। তাহলে এর টোটাল যোগফল কত আসছে? কত আসছে? দেখো, তোমরা যদি না বুঝতে পাও আর একটা সিস্টেম বলে দিই। বলেছিলাম মনে আছে একটা জিনিস, যে হচ্ছে যে দুটি সংখ্যা যোগফল প্লাস বিয়োগফল, মনে আছে? করেছিলাম না? আচ্ছা, এখানে হাঁটার টাইমটাও করা যেতে পারে এইভাবে, তোমরা যেটা বলছো। তাহলে তাহলে এখানে যদি আমরা ছোটটা মান বের করে বিয়োগ করবো, কি করব? বিয়োগ করব। তাহলে এই বিয়োগ যদি করি, তাহলে কত হচ্ছে? 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? আচ্ছা, এটা উল্টো হবে, ঠিক আছে? এটা সময় কম লাগছে কোনটাই? সাইকেলে যেতে সময় কম লাগবে, আর হেঁটে যেতে, তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 আর 45, আর যোগ করলে কত? 2 ঘন্টা যোগ করে দাও, কত হচ্ছে? কত আসছে? 4 ঘন্টা, 4 ঘন্টা আসছে, 7 ঘন্টা 45। 7 ঘন্টা 45 না, ওইভাবে আসবে না। তাহলে আমরা যেভাবে করলাম, ওই জাস্ট বিয়োগ করে ডবল করে দেবো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? জাস্ট কি করবে, 5 ঘন্টা 45 থেকে 2 ঘন্টা সময় লাভ হচ্ছে মানে কি, 2 ঘন্টা সময় তোমার
বাঁচিয়ে দিচ্ছে। তুমি তো একবার কি করছো, হেঁটে যাচ্ছ, আর আসার সময় সাইকেলে আসছো, তার জন্য তোমার সময় লেগেছিল 5টা 45। এবার একটা জিনিস ভাবো, এখানে 2 ঘন্টা সেভ হয়ে যাচ্ছে মানে কি, 2 ঘন্টা সেভ হয়ে যাচ্ছে মানে তোমার 2 ঘন্টাটা হেঁটে যেতে এক্সট্রা টাইম নিচ্ছিল, 2 ঘন্টা তোমার হেঁটে যেতে এক্সট্রা টাইম নিচ্ছিল। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমি 2 ঘন্টাটা লাভ হয় মানে কি বাদ দিয়ে দিই, তাহলে কার টাইমটা পড়ে যাচ্ছে, সাইকেলের টাইমটা পড়ে যাচ্ছে। তাহলে উভয় পথই হাঁটতে কত সময় লাগে বলছি, হাঁটতে, দাঁড়াও, হাঁটতে কত সময় লাগবে তাহলে হিসাব মতো। দেখো, তোমরা যারা বলছো ওই যে কি কি বললে একজন, কত বললে, আচ্ছা, তাহলে আর এটা কে কে পরিষ্কার বোঝা যাচ্ছে না কি বললে বলো। যাই হোক, দেখো, ওই কনসেপ্টটা লাগিয়ে দাও যে কি, বাবা, এইখানে 5 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। এবার উভয় পথ সাইকেলে গিয়ে 2 ঘন্টা যদি সেভ হচ্ছে, তো 2 ঘন্টা যদি সেভ হয়, তার মানে আমরা উল্টো করে যদি বলি যে ও যদি সাইকেল চালিয়ে না ফিরে আসে, তাহলে ওই 2 ঘন্টাও আবার এক্সট্রা লাগবে। তাই তো বলছো তুমি, তাই বলছো, তাহলে তাহলে কত আসছে, 7 ঘন্টা 45 মিনিট। ঠিক ঠিক আছে, এটাই অ্যান্সার আসছে। ওখানেও একই আসবে, যেটা আমি দেখাচ্ছিলাম ওটাও সেমই আসবে। ঠিক আছে, যে 3টে 45 আসলো আর এখানে 2 2 4, তাই তো, তাহলে কত হলো, সেও 7টা 45 আসবে। হুম, একই বিষয়। এখনো ডাউট, কোথায় ডাউট, দাও এবার ক্লিয়ার করি, কোথায় ডাউট বলো। দেখো, যারা বুঝতে পারোনি আর একবার দেখো, যেটা বললাম, একবার হেঁটে যাচ্ছে এটা, আর একবার সাইকেলে ফিরছে, তো টোটাল সময় লাগছিল কত, 5টা 5 ঘন্টা 45। এইবার বলছে এখানে 2 ঘন্টা সময় লাভ হয় কখন, যখন এই হেঁটের জায়গায় সাইকেলে যাবে, হেঁটের জায়গায় সাইকেলে যাবে, এটা তো সাইকেলে ছিলই ছিল, হেঁটের জায়গায় সাইকেল যখন যাচ্ছে ওর 2 ঘন্টা সেভ হচ্ছে, ওর 2 ঘন্টা সেভ হচ্ছে, মানে কি 2 ঘন্টা সেভ হচ্ছে, তার মানে 2 ঘন্টা যদি বাদ দেওয়া হয়, তাহলে সাইকেলের টোটাল আসা যাওয়ার টাইমটা পেয়ে যাবে। তাহলে সাইকেলে আসতে যেতে টাইম লাগছে কত, 3 ঘন্টা 45 মিনিট। এবার আমি যদি উল্টো করে বলি যে আবার যদি হেঁটে যাই, হেঁটে যেতে গেলে তো 2 ঘন্টা এক্সট্রা লাগছিল, এবার সাইকেলের জায়গায় যদি হেঁটে আসে তখন তো আবার 2 ঘন্টা এক্সট্রা লাগবে, টোটাল 4 ঘন্টা লাগবে, তাহলে 7 ঘন্টা 45 মিনিট আছে, যে 7.5 বলছিল ভুল বলছি। নেক্সট, তারপর দেখো বলছে আয়েশা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স ছিল 38 বছর। তাহলে আয়েশা যখন জন্মগ্রহণ করছে তখন ওর বাবার বয়স 38 বছর, এবং তার ভাই যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। এবার ওর ভাই যখন জন্মগ্রহণ করছে তখন ওর মায়ের বয়স কত ছিল, 36 বছর। আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছরের বড়, তার মানে কি বলতো, দেখো, তাহলে আয়েশা তার ভাইয়ের থেকে 4 বছর বড়, তাহলে আয়েশা যখন জন্মগ্রহণ করছে, তারপরে ওর ভাই যখন জন্মগ্রহণ করছে ওর বাবার বয়স কত হচ্ছে, তাহলে এইটুকু বুঝতে হবে, তাহলে বাবার বয়স তো 4 বছর আগে মানে এগিয়ে আছে, তখন আয়েশা জন্মগ্রহণ করলো, তাহলে 42 বছর হচ্ছে যখন ভাই জন্মগ্রহণ করছে, তখন ওর মায়ের বয়স কত, 36, আর আয়েশার বয়স কত, 4, আর ওর ভাইয়ের বয়স কত, 0। বুঝতে পেরেছো ওটা, ব্যাস। আয়েশার বাবা ও মায়ের বয়সের পার্থক্য কত তাহলে, অপশন নাম্বার বি, ব্যাস এইটুকু আর কিছু। নেক্সট, এর গসাগু, তো গসাগু জানি, ভগ্নাংশের গসাগু বের করতে হলে উপরে গুলোর গসাগু নিচে গুলোর লসাগু, তাহলে তাহলে লব হচ্ছে 2, লব গুলোর গসাগু দেখো 2 হবে,
আর নিচের সব থেকে বড় 21, তাহলে 2/21। নম্বর অপশন, অপশন বি। নেক্সট, এ বি সি তিনটি পাইপ একটি ট্যাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছে। এ এবং বি একত্রে খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে 6 ঘন্টা। তাহলে এ বি ভর্তি করছে ক ঘন্টায়? ভর্তি করছে 6 ঘন্টায়। ওকে। বি এবং সি একত্রে ট্যাঙ্কটি ভর্তি করে, বিসি ভর্তি করছে 10 ঘন্টায়। ওকে। বিসি 10 ঘন্টায় ভরছে, আর এসি ভরছে কত? 7.5 ঘন্টা। এসি 7.5 ঘন্টা মানে কি 15/2। তাহলে কি করব? এলসিএম করো, এলসিএম করো। ডবল করে মানে ভালো বুদ্ধি ডবল করা, যারা জানে না তারা ডবল করবে, কিছু করার নেই। তাহলে এলসিএম করলে উপরে গুলো এলসিএম করতে হবে, করো উপরে গুলো এলসিএম। তাহলে 10, 15 আর 6 এর এলসিএম কত হবে? 30 হবে। এবার এবার দেখো 5 6 30, 3 10 কে 30, আর এখানে কত হবে? 15 দুগুণে 30, আর দুইটা কি হবে? উপরে গুণ হয়ে যায়, ঠিক আছে? তাই 4, এই দুইটা উপরে গুণ হয়ে যায়, ঠিক আছে? কেন গুণ হয় দেখো, আমি যদি বলি 30/15/2, তার মানে কি এটা যখন উল্টাবো তখন এটা উপরে হয়ে যায় না? হ্যাঁ, তাই ডবল হয়ে যায়। তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম এটা। এবার এখানে টোটাল কত আসছে? 5 আর 3 8 আর 4 12, 12 আসছে। এখানে ছিল কি 2 এবিসি ছিল, কি ছিল? 2 এবিসি। তাহলে একটা এবিসি কত হয়ে যাবে? 6 হয়ে গেল, ঠিক আছে? তাহলে কেবল এ কতক্ষণ ট্যাঙ্কটি ভর্তি করবে? তাহলে আমার এর এফিসিয়েন্সি বের করতে হবে। আচ্ছা, এর এফিসিয়েন্সি বের করতে গেলে কার বাদ দিতে কি বাদ দেবো? এবিসি থেকে বিসি বাদ দাও। তাহলে বিসি কত? 3। তাহলে 6, 6 হচ্ছে কি এবিসি, তার থেকে যদি আমি বিসি বাদ দিয়ে দিই, তাহলে এর এফিসিয়েন্সি পড়ে থাকবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 3 দিয়ে 30 কে ভাগ করো, কত হবে অ্যান্সার? ব্যাস হয়ে গেল। নেক্সট, 50 দাগ কি বলছে? একটা টিভি দিল্লিতে বিক্রি করা হলো X টাকায়। একজন ডিলার চণ্ডীগড়ে গিয়ে দিল্লির বিক্রয় মূল্যের 20% কম দামে কিনলেন। ঠিক আছে, ওরা X বললো, আমরা X টেক্স জানি না, মানে 100 টাকা ধরে নেব। চণ্ডীগড়ে গিয়ে দিল্লির বিক্রয় মূল্যের 20% কম দামে কিনলেন, সেই সঙ্গে তার 600 টাকা ব্যয় হয় পরিবহন বাবদ। আচ্ছা, ঠিক আছে। তারপরে তিনি দিল্লিতে ফিরে সেই টিভিটি X টাকায় বিক্রি করলে 100/7%, মানে 14×2 আর কি, 100/7% লাভ করে। 100/7% লাভকারী মানে কি 700 টাকায় 100 টাকা লাভ। এটা বোঝো তো? এটা বোঝো? বুঝলে অঙ্ক হয়ে যাবে, বুঝলে অঙ্ক করিয়ে দেবো। বুঝো কি? দেখো, তাহলে এখানে দেখো, এখানে লাস্টেরটাকে অ্যাটাক করবা, লাস্টেরটাকে অ্যাটাক করো। এটা মানে কি 100/700, 100/700 মানে কি 700 টাকার উপরে 100 টাকা লাভ করে, তাহলে বিক্রি করলে ক টাকা হয়? এই যে, এর দাম, এইটা অ্যান্সার দেখো, আমি বলে দিচ্ছি তারপরে। যাই হোক, তাহলে এক্স এর ভ্যালু আমরা ধরলাম কত? 800। এক্স এর ভ্যালু ধরলাম কত? 800 ধরলাম। তাহলে 800 টাকায় আমার 100 টাকা লাভ হয়ে গেল, তাই তো? এক্স এর ভ্যালু 800 না বিক্রয় মূল্য 800? যা, এরা তা সেটাও ভুলে গেছে। যাই হোক, বিক্রয় মূল্য 800, তাহলে এক্স এর ভ্যালু 700, এক্স এর ভ্যালু 700, ঠিক আছে? তাই 700 টাকার জিনিসটাও 800 টাকায় বিক্রি করছে। অঙ্ক কিন্তু হয়ে গেছে। তারপরে তিনি দিল্লিতে ফিরে সেই টিভিটি এক্সট্রায় বিক্রি করছে। তার মানে দেখো, ও দিল্লিতে এক টিভি দিল্লিতে বিক্রয় করা হলো X টাকায়। আচ্ছা, একজন ডিলার চণ্ডীগড়ে গিয়ে শোনো, দিল্লির বিক্রয় মূল্যের 20% কম দামে কিনলেন। আচ্ছা, 20% কম দামে কিনলেন, সেই সঙ্গে তার 600 টাকা ব্যয় পরিবহন বাবদ। কি করলো? 600 টাকা পরিবহন ব্যয় বাবদ কিনলো। তারপরে তিনি দিল্লিতে ফিরে সেই টিভিটি X টাকায় বিক্রি করলো, ঠিক আছে? X টাকায় বিক্রি করলো মানে ক টাকায় বিক্রি করলো? 800 টাকায় বিক্রি করলো। ক টাকায়?
800 টাকায় কিন্তু এক্স এর ভ্যালু তাহলে কিন্তু আমরা 800 পেলাম, এটা মাথায় রেখো। কত পেলাম? 800 পেলাম। ঠিক আছে, এইবার এখানে 600 টাকা তো ব্যয় করেছো, তাহলে সেটা কিন্তু ক্রয় মূল্যের মধ্যেই পড়ে গেল। তার মধ্যে পড়ে গেল, বলো, ক্রয় মূল্য। আমাদের হিসাবে যদি আমরা তাই করি, এই যে 700 টাকা ক্রয় মূল্য ছিল, তার ভিতরে 600 টাকা মাইনাস করে দিতে হবে। দিলাম মাইনাস, তাহলে কত পড়ে থাকবে? 100 টাকা। এবার এখানে 20% কম দামে কিনেছিল, কত পার্সেন্ট কম দামে? তাহলে 20% কম দামে কিনেছিল, সেই 20% কম দাম মানে 100 টাকা আসছে, তাই তো? মানে 80 এর ভ্যালু আসছে 100। বুঝতে পারলে? 80 এর ভ্যালু আমাদের হিসাবে 100, 100, যে 80% এর ভ্যালু 100। ঠিক আছে, দিয়ে এটাকে উল্টালে দেখবে এইটাই আসবে, 8000 আসবে। কত আসবে? 8000। ঠিক আছে, তাহলে উল্টে যদি বলি আমরা, 100 মানেই 80, তাহলে কত আসবে এই হবে। ঠিক আছে, আর 100 মানে কত, আমাদের মানে পার্সেন্টেজ 100 মানে কত, 8000 আসবে অ্যান্সার। যাই হোক, এবার দেখো তোমাদের কনসেপ্ট দিয়ে ডাইরেক্টলি করার চেষ্টা করছি, উল্টে উল্টে না দিয়ে। অপশন টেস্ট করলে হয়ে যায়, অপশন ধরা রাখবে না। একটি টিভি বিক্রি করা হলে এক্স টাকায় দিল্লিতে গিয়ে, একজন ডিলার চণ্ডীগড়ে গিয়ে দিল্লির বিক্রয় মূল্যের 20% কম দামে কিনলো। আচ্ছা ঠিকই আছে, আগে যেটা করলাম না, ওটা ঠিকই আছে, এক্স টাকা ওর বিক্রয় মূল্য ছিল। দেখো, যে একজন ডিলার চণ্ডীগড়ে গিয়ে দিল্লির বিক্রয় মূল্যের 20% কম দামে কিনলেন। আমরা যদি 100 টাকা আমাদের হিসেবে ধরি, 100%, যে পরে গুণ করতে হয় বললাম, তাহলে 20% কম দামে কেনা মানে কত টাকায় কিনছে? 80%-এ কিনছে। ঠিক আছে, সেই সঙ্গে 600 টাকা ব্যয় করলো, 600 টাকা ব্যয় করছে, 600 টাকা ব্যয় হলো, 600 টাকা ব্যয় হয় পরিবহন বাবদ। তারপরে তিনি দিল্লিতে ফিরে সেই এক্স টাকাই বিক্রি করে এত পার্সেন্ট লাভ হলো। আচ্ছা, এইবার দেখো কোন একটা কাজ করতে পারি কি আমরা, দেখো 100/7% মানে 700, তো 700, তাই তো? তাহলে এক্স টাকাই বিক্রি করলো, মানে টোটাল কত হলো? 800 হলো তো? আচ্ছা, এই টাকা ভেঙেছি, দেখো এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে, যেটা আমি বোঝাতে চাইছিলাম উল্টো করে। তাহলে এই যে এখানে যেটা দেখলাম, যে এখানে যদি আমরা এক্স ভ্যালুতেই যেহেতু বিক্রি করছি, তাহলে প্রথমেই দাম ধরে নিচ্ছি আমরা 800, কারণ এখানে 100/7% মানে কি 100/700। ঠিক আছে, তার জন্য আমরা 800 ধরলাম, বেশ। এবার 800 টাকার জিনিসটা আমরা আমরা কিন্তু ধরছি এক্স এর ভ্যালু 800 আপাতত। ডিলার চণ্ডীগড়ে দিল্লির বিক্রয় মূল্য 20% কম দামে কিনলো। আচ্ছা, চণ্ডীগড়ে গিয়ে যদি 20% কম দামে কেনে, তাহলে কত টাকায় কিনলো? 600। তাহলে এটা যখন সিপি ছিল, দাঁড়া, এটা যখন প্রথমে যখন এ বিক্রি করেছে, ও সেটা ওখানে গিয়ে কিনেছে কত টাকায়? 640 টাকা। ওই চণ্ডীগড়ে গিয়ে দিল্লি বিক্রয় মূল্যে 20% কম দামে কিনলেন। আচ্ছা, কম দামে কিনলো মানে কটায় কিনলো? 640 টাকায় কিনলেন। সেই সঙ্গে তার 600 টাকা ব্যয় হয় পরিবহন বাবদ। আচ্ছা, 600 টাকা যদি পরিবহন বাবদ ব্যয় হয়, তাহলে কটা খরচ হলো টোটাল? 1240। সেই সঙ্গে তার 600 টাকা ব্যয় হয় ব্যয় পরিবহন বাবদ। ঠিক আছে, 1240। আচ্ছা, তারপরে তিনি দিল্লিতে ফিরে সেই টিভিটি এক্স টাকায় বিক্রি করলে তাও নাকি এত লাভ হয়, তাও ওর এত টাকা লাভ হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে আমরা যদি বলি, দেখো ভালো করে বোঝো,
তাহলে এখানে 1240 টাকা কি হচ্ছে, ওর কেনা দাম হচ্ছে, সেখানেও কি হচ্ছে, এক্স টাকায় বিক্রি করলে নাকি এত পার্সেন্ট লাভ হচ্ছে। এত পার্সেন্ট লাভ মানে কত হবে, 800/700 হয় না? হিসাব তো তাই বলে, 800/700। তাহলে কাটছে, কিছু কাটছে? কত আসছে গো? ওর থেকে আমার রেশিও করে দিলে সুবিধা হবে না? দেখো সব থেকে ইজি হয়ে যাবে আমাদের কি, আনুপাতিক হারে। আনুপাতিক হারে কি করব, এই এক্স এর ভ্যালু রয়েছে, বলছে একজন ডিলার চণ্ডীগড়ে দিল্লির বিক্রয় মূল্যে 20% কম। 20% কম মানে ফ্রাকশন মূল্য যদি 5 হয়, এক্স এর ভ্যালু যদি 5 হয়, বিক্রয় মূল্যের উপর মানে বিক্রয় মূল্যই কিন্তু 5, এক্স এর ভ্যালু 5, সেখানে চণ্ডীগড়ে গিয়ে 20% কম কিনছো, মানে কম মানে কত হবে, 4 হবে তো না? এই চণ্ডীগড়ে গিয়ে 4 হয়ে যাবে। ওকে ভাই, এইবার দেখো কি বলছে, এক্স টাকায় আবার বিক্রি করে এত পার্সেন্ট তোমার লাভ হচ্ছে। এত পার্সেন্ট লাভ মানে কি, 100/7% মানে 700, দুটো শূন্য দুটো কেটে গেল, কেটে গেল, 100/7% মানে 1/7, মানে 7 টাকা যখন ক্রয় মূল্য, মানে তুমি কিনেছো বা কস্ট প্রাইস, আর কি, ক্রয় মূল্য বলতে কস্ট প্রাইস, তখন তোমার বিক্রয় মূল্য বা এক্স এর ভ্যালু কত, 7 আর 8। কিন্তু এক্স এর ভ্যালু তো সেম হবে না, এক জায়গায় 5 বলছে একটা লাইনে, আর এক জায়গায় 8 বলছে, সেটা তো হতে পারে না। তার জন্য কি করবো, গুণ করে দিয়ে সমান করো। এই লাইনটার সঙ্গে 8 গুণ করো, আর এই লাইনটার সঙ্গে 5 গুণ করে 40 করে নিলাম। তাহলে এখানে সমান করে নিলাম, এক্স এর ভ্যালু কত করে নিলাম আমরা, 40 করে নিলাম। এক্স এর ভ্যালু 40 করে নিলাম। এবার দেখো এর সঙ্গে যখন 8 গুণ করছি, এর সঙ্গে যদি 8 গুণ করি কত হয়ে যাবে, 32 হয়ে যাবে। আর এর সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে, 5 গুণ করলে 35 হয়ে যাবে। 35 যদি, এর যে ডিফারেন্স হলো কত, 3। আর এই 3 কেন, কারণ এটা কিন্তু প্রথমে খরচ হয়েছিল, এটা কি প্রথমে কিনতে খরচ হয়েছে, তারপরে তুমি 600 টাকা ব্যয় করেছো, তার জন্য তোমার খরচটা এখন বেড়ে কত হয়ে গেছে, 35 টাকা হয়ে গেছে। তাহলে আমরা বলছি 3, ওরা বলছে এটা কত খরচ, 600 টাকা খরচ করেছে। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি, 200 গুণ বেশি। তা আমরা অঙ্ক যা করছি তার থেকে 200 গুণ করলে হয়ে যাবে। তো আমাদের এক্স এর ভ্যালু লাস্টলি কত বেরিয়েছিল, 40 বেরিয়েছিল, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি, 200 গুণ বেশি। এই 40 গুণ 200 করলে কত হবে ভাই, 8,000 হবে। আমি একটুকুনি এইখানটা বুঝতে পারিনি যে বিক্রয় মূল্যের উপরে বলেছি, আমি বারে বারে করছি, ওই জন্য ভুলে যাচ্ছি। নেক্সট, আর কম দামে বলেছি তো, যাই হোক আমার ফল্ট ভাই, আমি মেনে নিই, ফল্ট হলে না মনে আসলে। যাই হোক, বেমানান কোনটি চিহ্নিত করো, এর ভিতরে আলাদা কোনটা আছে, কোনটা আছে, সি। কি করে, দেখো বির পরে ডি, 2 ঘর গ্যাপ, তাই না? দেখো পি কিউ আর, তারপরে কি ইউ টি, ইউ ভি, কয় ঘর গ্যাপ, 2 ঘরের গ্যাপ। এম এন, টি থেকে, টি মানে কত, 20, তাই তো? দেখো মানগুলো পাতিয়ে একবার রিভাইজ করে নাও, হ্যাঁ এটা মান পাতো, 2, 4, 8, 14, তারপরে কত, 22, 22 এসছে। তাহলে দেখো 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 6 14, 14 আর 8, 2 করে বেড়েছে, তাই তো? 2 করে বেড়েছে। তাহলে এটা কত, দেখো দ্বিতীয় নম্বরটা কত, পির ভ্যালু কত, মুখস্থ করে ফেলো, 16, 18, 22, 22 আর 6 দেখো 28, 28 মানে কত, 28 মানে কত, 28 মানে আবার 2 চলে আসলে 26 পরে 2, ওয়েট ওয়েট, যাই হোক, তো এই হচ্ছে ফিগার, এই ফিগার অনুযায়ী তোমাকে করতে হবে 1 কিলোমিটারের অ্যান্সার। নেক্সট, দীপমাও দেখতে হবে কি করেছো, কি দিয়েছে তো, এইটা আবার কি দিয়েছে গো, এতগুলা,
উম, 0 0 4 1 3 5 4 4 6 3 7 5 কোনো সম্পর্ক পাচ্ছ? 8 5 9 4 হয় 10, কি হবে? কোনো সম্পর্ক কি পাচ্ছ? আচ্ছা আচ্ছা, 8 5 13, 9 8 5 13। আচ্ছা দেখছি কি হয়েছে। 0 4 4 3 আর 4 4 5 আর 3 8, 4 আর 4 কত হবে? 8 হবে। 6 আর 3 9, 7 5 12, তারপরে 8 5 13, 9 আর 4 13, তাই তো? 10 আর 4 14, দুটো করে আসলো, দুটো করে আসলো। দাঁড়াও, এখানে দুটো গ্যাপ থাকছে, তারপরে আবার দুটো করে হবে, একই 4 4 করে গ্যাপ, তাই তো? যোগ 4 4 4 8 8। দাঁড়াও দেখছি, সিস্টেম চেষ্টা করছি। ওয়েট ওয়েট, আমাকে একটু ভাবতে দাও। বলো। 0 মানে 0? আচ্ছা, তাও হতে পারে, দেখে নি। গুড, এই সিস্টেম। লাভলি, খুব সুন্দর। 0 4টে, একদম তাই। 1 1 মানে 3, গুড। বাহ। 3, 3তে দেখো 5টা, 3তে 5টা, তো এরকমও হয়, ঠিক আছে। যে প্র্যাকটিস করে তার মাথা লাগে, আমি প্র্যাকটিস করি না, আমার মাথা লাগে ও প্র্যাকটিস করে ওর মাথা লেগে গেছে, ঠিক আছে। 4, না না, এবার যারা অন্যরা আছে তারাও বুঝে যাবে আর, বুঝতে পারলে? যাই হোক, এই টাইপেও থাকে, এই টাইপ আমিও করেছি, কোনো ব্যাপার না। 9 মানেও 4, 8 মানে 5টা থাকে, তাহলে 10 মানে কটা? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্য, 3টে। কিন্তু হঠাৎ করে প্র্যাকটিস না থাকলে মাথায় আসবে না। নেক্সট, তারপরটা দেখো। এটাই তো একসঙ্গে ক্লাস করার মজা। এটা কি হবে বলো? 54 কিভাবে আসলো? একটু আসতে বলো তো, খুব তাড়াতাড়ি বলে। বলো কি বললে, বলো, বললেই তো হয়ে যায়। যোগ করে গুণ করে দিয়েছি, যোগ করো, তাহলে 3 আর 2 5 আর 4 9, আর ইন্টু 5 আর 1 6। এইগুলো এইভাবেই থাকে ম্যাক্সিমাম, দেখবো যখন অনেকগুলো মান দেবো হঠাৎ করে ছোট মান, তার মানে এইভাবে আছে। তাহলে মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ। তাহলে এখানেও দেখো 5 আর 2 7 আর 1 8, গুণ 4 আর 2 6 মানে 8 চলে, আর দেখার দরকার নেই, লাস্টে চলে আসে। তাহলে এখানে দেখো 5 আর 1 6 6 12, ইন্টু 4 3 7, আর 5 কত হবে? 12 12 144। নেক্সট, চলে আস। এ বি সি ডি ই একটি সারিতে দাঁড়িয়ে আছে। ডি ই এর ডান দিকে দেখো, তাহলে কয়জন আছে যা কি জানি না, 5জন আছে। ডি ই এর ডান দিকে দাঁড়িয়ে আছে, তাহলে ডি যদি এখানে থাকে, ই এর ডান দিক মানে নিশ্চয়ই ই এখানে আছে, তবে এদের ডান দিকে এইটা, তাই না? ডি ই এর ডান দিকে দাঁড়িয়ে আছে, বেশ। বি ই এর বাঁ দিকে, তাহলে বি আবার ই এর বাঁ দিকে মানে বি নিশ্চয়ই এখানে, এবং এ এর ডান দিকে, তাহলে এ নিশ্চয়ই এখানে। আগের দিন পড়িয়েছিলাম না সেরকম টাইপ। সি এর বাঁ দিকে বি দাঁড়িয়ে আছে, সি এর বাঁ দিকে, সি এর বাঁ দিকে বি দাঁড়িয়ে আছে, সি এর বাঁ দিকে বি দাঁড়িয়ে আছে সারির মধ্যে, তাহলে সি তাহলে এখানে আছে নিশ্চয়ই, ঠিক আছে। কি বুঝলে না এটা তোমরা? সি এ তুমি বলতে চাইছো এখানে, তাই তো? আচ্ছা দেখে নিচ্ছি, ভালো করে বোঝো। বি ই এর বাঁ দিকে, বাঁ দিকে, এবং এ এর ডান দিকে, এর ডান দিকে, ঠিকই তো আছে। তাহলে এ আর ই এর মাঝখানে বি না, বুঝলে? হ্যাঁ,
একদম একদম, সেটাও বোঝো হতেও। এবার সি এর বা, দেখো সি এর বা দিকে বি দাঁড়িয়ে আছে, তার মানে সি এইখানে আছে, সি এর বা দিক তো এটা, সি এর বা দিক তো এটা, ঠিক কিনা? অপশন ই, অপশন পারফেক্ট তো বলা নেই, কিন্তু সি তো, সি এর বা দিক বলেছে মানে এইটা। তুমি প্রথম, এ দেখো এইখানে তোমাকে দেখে বুঝতেই হবে এই দুটোর মাঝখানে তার মানে আছে ই আর, এইখানে যখন একসঙ্গে বলেছে তখনই তোমাকে মাথায় নিয়ে আসতে হবে যে এই দুটোর মাঝখানে আছে বি। বুঝতে পারলে? এবার তখনও আবার হ্যাঁ হ্যাঁ, তখনও যখন বলছে বাদিকে, তার মানে নিশ্চয়ই সি এরকম জায়গায় আছে, তবেই তো বাদিকে, মানে এইগুলোর গল্প তো হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আর অপশনেও নেই, দেখে আরো বুঝতে পারছো, কনফার্ম হয়ে গেল, অপশন ডি হয়ে গেল মিডিলে। নেক্সট, সুধীর মনে করলো তার সঙ্গে, সুধীর মনে করলো তার সঙ্গে মায়ের দেখা হয়েছিল মাসের 13 তারিখের পরের শনিবার, যদি ওই মাসের প্রথম দিন শুক্রবার হয়। আচ্ছা, প্রথম দিন যদি শুক্রবার হয়, তাহলে 14 তারিখ, 14 তারিখে হবে কি প্রথম দিন শুক্রবার, তাই তো? তাহলে 1 + 7 যোগ করলে 8, 8 তারিখে কি বার হবে? 8-এ আবার শুক্রবার আসবে, তাহলে 8, 8 আবার 15 তারিখ কি বার আসবে? 15 তারিখে শুক্রবার, কিন্তু বলেছে না 13 তারিখের পরের শনিবার, তাহলে এটা যদি শুক্রবার হয় 16 তারিখ কি বার আসবে? এইটুক, এইটুক ক্লিয়ার তো? তাহলে 16তম দিন হচ্ছে শনিবার। তবে সুধীরের সাথে তার মায়ের ওই মাসে কততম দিনে দেখা হয়েছিল? অপশন এ, বোঝা গেল? নেক্সট, একটি সাংকেতিক ভাষায় স্যারকে লেখা হচ্ছে, এই তো বোঝাই যাচ্ছে যে এসটাকে লাস্টে নিয়ে গিয়েছে, সিটাকে প্রথমে নিয়ে এসছে। তাহলে এটাকে আগে লেখো, এমটাকে আগে নিয়ে আসো, কেটাকে পরে নিয়ে যাও। তাহলে এম আর কে লাস্টে আছে কোনটাই? তো এম আর কে এটাই নেই, এটাও নেই, এই দুটোতে আছে, তাই তো? এবার দেখো কি করেছে, দেখো আর ছিল শেষে, নিয়ে এসছে দ্বিতীয়তে, তাহলে দ্বিতীয়তে নিয়ে আসো। তাহলে এখানে আই ছিল শেষে, দ্বিতীয় নিয়ে আসো আই, তাহলে এম আই কোনটা আছে? মুম্বাই ইন্ডিয়ান্স, এটাই নেই, তাহলে এটাও হবে না, অপশন বি অ্যান্সার। সরি, অপশন বি না, কোথায় গেল সে, এইটা অ্যান্সার। ঠিক আছে, ব্যাস। আর এস কে, এবার এসটা দেখো, এস নিজের জায়গায় ঠিক আছে, এস মিডিলেই থাকবে আর এখানে। হুম, নেক্সট, মানে কোথায় না বলা নেই, কে বলেছে পাগল, বুঝতে পারলো না। দেখো ভালো করে দেখে নাও, SAA RC, এটা মানে হচ্ছে এটাকে আলাদা রাখবে, এই দুটো এর, দুটো এ, এটা নো চেঞ্জ, এটা ঠিক আছে। সিটা এখানে এসছে, এসটা এখানে এসছে, আরটা এখানে এসছে, এটা এখানে এসছে, তোমাকে বুঝে নিতে হবে না, দুটো এ পাশাপাশি আছে বলে তুমি বুঝতে পারো না। ঠিক আছে, এবার এই কাশিম বাবাজি, হ্যাঁ কাশিম বাবাজি, এখানে এস কনস্ট্যান্ট থাকছে, এর আই এইরকম আসছে, এখানে এ চলে আসছে, এখানে আই চলে আসছে, এখানে এম, এখানে। নেক্সট, অ্যান্সার তো বের করার সিস্টেম শিখিয়ে দিস তোমার এই যে অল্প সময়, এটা বলো কি আসছে। দেখো এখানে কি করছে, 3 × 5 = 15, এখানে দেখো 15, আর এখানে 6 × 1 = 6 গুণ হচ্ছে, এটা তাই 6×15 = 90। তাই বড়টা দেখা যাক, 4×6 = 24, আর এখানে 2×2 = 4, 4×24 = 96, আর দেখার দরকার নেই। তাহলে 7 × 7 × 4×2 = 8, তার আবার গুণ, 7×8 = 56। বুঝতে পেরেছো? অপশন সি সঠিক। নেক্সট, তো এইগুলো কি যেন একটা বুঝতে পেতে না, এবার বুঝতে পারবা, আগেও বুঝে তাহলে শিখলে পড়া যায়। দেখো অ্যান্সার হচ্ছে কি, ওই সংখ্যাটি ভাষায় কোন সংখ্যাটি হ্যাবিট শব্দটিকে, হ্যাবিট কোথায় আছে আগে খোঁজো বাবাজিকে, এইখানে আছে হ্যাবিট, তাই হ্যাবিট রয়েছে এইখানে, এই লাইনটাতে হ্যাবিট রয়েছে, তার মানে কি কাটতে হবে, কাকে কাকে কাটতে হবে? অ্যাভয়েড আর হার্মফুলকে কাটতে হবে, তবেই তো হ্যাবিটটা পাবো। কারণ এই ওপরে আর, তাহলে হার্মফুল দেখো প্রথমটাতে হার্মফুল রয়েছে, দ্বিতীয়টাতে হার্মফুল রয়েছে, তাহলে কি কমন পাচ্ছ? 6টাকে কমন পাবে, 6 কে। ঠিক আছে, আর কি কাটতে হবে? হ্যাবিট পেতে গেলে অ্যাভয়েড কাটতে হবে, তাহলে অ্যাভয়েড, প্রথমে অ্যাভয়েড আছে, লাস্টে অ্যাভয়েড রয়েছে,
তাহলে কি কমন পার্ট রয়েছে? এরও 9 রয়েছে, এরও 9 রয়েছে, ভাই কেটে দাও, কেটে দাও। তাহলে কি পড়ে রয়েছে দেখো, তাহলে এখানে দেখো আর হ্যাবিট রয়েছে, তাহলে কি পড়ে রয়েছে হ্যাবিটে? তাহলে হ্যাবিটের জন্য 4 পড়ে রয়েছে, অপশন বি অ্যান্সার। ব্যাস। নেক্সট, কাটতে আমরা ভালো পারি, ভুল হয় না ওই জন্য। দেখো কি বলছে, এই শ্রেণীতে কতগুলি 7 আছে যার পরে 2 আছে কিন্তু আগে 4 নেই, মানে পরে কি কতগুলি 7 আছে যার পরে 2, মানে 72 হবে কিন্তু 47 হবে না, 47 হলে হবে না, ঠিক আছে, তাহলে 72 হবে, তাহলে এটা হবে না, ঠিক আছে, পরে 2 থাকতে হবে, যার পরে 2 আছে আগে 7 নেই, এটাও হবে না, পরে 2 নেই, এটাও হবে না, পরে 2 নেই। আচ্ছা এই হবে না কিন্তু, এটা পরপর সারিতে এই শ্রেণীতে বলেছি, এটা পরপর আছে কিন্তু, হ্যাঁ, তাহলে আগে দেখতে হবে যে এইটা তো হবে না, এই 7টা হবে না, যেহেতু 7 নিয়ে গল্প, এই 7টা হচ্ছে না, এই 7টা আবার হচ্ছে, দেখো এটা হচ্ছে, এই হবে কিন্তু এটা, হ্যাঁ, এটা হবে না কারণ এর আগে 4 রয়েছে, আগে 4 থাকা যাবে না, এটা আবার হবে, পরে 2 আছে, তাহলে 72 কোথায় কোথায় আছে খুঁজতে হবে, তাহলে এখানে 72 আছে, আগে 4 নেই, এটা হবে। এবার দেখো এটা তো নেই, এরপরে তো 2 নেই, 72ই না এটা। এবার দেখো 72-এর আগে দেখো 4 রয়েছে, তাহলে এটা আবার হবে না, এই 3টে হচ্ছে, অপশন সি। এটা পরপর কিন্তু, হ্যাঁ, গ্যাপ না ওটা। নেক্সট, আমার মতো ভুল করতে যাবে না। হ্যাঁ, নিচের শব্দগুলো পরপর যুগ সংযুক্ত, এদের ক্রমনাদি সাজাও, বলো। প্রথমে কি হবে গো? বন্যা হবে না? বন্যা, প্রথমে বৃষ্টি হবে ভাই, প্রথমে বৃষ্টি তবেই তো বন্যা, আগে বৃষ্টি, এক দিয়ে শুরু, তো এখানে তো এক দিয়ে তো নেই, এটাও হবে, তাহলে এই তো একটা, এইটাই অ্যান্সার দেখা দরকার, এক দিয়ে শুরু, তারপরে বন্যা হবে ভাই, বন্যা হবে তবেই তো তুমি উদ্ধার কাজে যাবা, তারপরে তুমি তাদের আশ্রয় ব্যবস্থা করে দেবো, তারপরে হেলিকপ্টার এসে তাদের ত্রাণ দিয়ে যাবে। নেক্সট, এটা যখনই দেখতে পাচ্ছ 1 নম্বর পেয়ে গেছো, আর দেখার দরকার নেই, অ্যান্সার করে বেরিয়ে চলে যাবো। ও আবার অঙ্ক করতে আসলে কেন? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3, 3 বছর পর ওই অনুপাত এত। আচ্ছা এই তো অঙ্ক হলে করে ফেলো। তোমরা যদি ক্রস প্রোডাক্ট করো করতে পারো, না পারলেও করতে পারো, এখানে ক্রস প্রোডাক্ট করলেও হয়ে যায় 3 3, তাই না? আর না হলে ওই যে ডিফারেন্স করে করবা, যে এখানে ডিফারেন্স কত ভাই, এখানে কত আছে 7, তাহলে এখানে 10 দুগুণে 20 করে দাও, আর এখানে 6, আর এখানে 21, এখানে 7, ডিফারেন্স তাহলে 1 মানে 3। অ্যান্সার কি চাইছে? এখন পিতা ও পুত্রের, তাহলে এখন মানে কিন্তু এরা ভ্যালু নেই, এখন ভ্যালু এটা, পিতা পুত্রের বয়স কত, তাহলে এখানে 3 × 60 আসলো, 8টা 3 × 6 18 আসবে, অপশন ডি। নেক্সট, কিছু নেই। আর সর্বনিম্ন সরলরেখা চাইছে এখানে, বলো। সরলরেখা মানে সমান একদম, দেখে নাও ভাই, এই যে প্রথমে কি করবা, এই পাশের গুলো গুনবে, রাখো রাখো কতগুলো আছে কোন, প্রথমে এইগুলো গুনতে হবে, তাহলে ভুল হবে না। 1টা 2টো 3টে 4টে আছে এরকম পরপর, তাহলে 4টে, ঠিক আছে। এইবার এরকম এরকম গুণ, এই 1টা আছে তাই না, 1টা, এই মিলে 2টো, এই কটা পেলাম? 3টে। এবার এইভাবে কোনাকুনি যাও, কটা আছে? 1টা 2টো, গেলাম 2টো, ঠিক আছে। তারপরে দেখো, এই দেখো এইখানে একটা আছে, আছে তো, এইখানে একটা আছে, আবার এইদিকে 2টো, তাহলে উপরে 2টো নিচেই 2টো, এরকম উপরেও আছে এই যে, তাহলে আবার কটা? 4টে হলো, 8 তো নেই, টোটাল যোগ করলে কত হচ্ছে? 13টা হচ্ছে, অপশন এ। নেক্সট, এবার যেন ভুল করে কেউ আবার এই যে এইটাকে একটা সরলরেখা ভেবো না, সরলরেখা সোজা হবে সবসময়, সরলরেখা সোজা হবে, এই একটা দুটো মিলেছে। হম, বলছি 2006 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 2025 সালের 2 জানুয়ারি কি হবে, বলো দেখি। কাণ্ড, দেখো সিম্পল। আচ্ছা, কথা কম বলো ভাই, বুঝতে সুবিধা হবে, আগে বের করো 6-এর থেকে 25-এর ডিফারেন্স বের করো, কত হচ্ছে? কত হচ্ছে? কত হচ্ছে বলো?
আরে কথা বলো। 19 আসছে। এইবার এর ভিতর লিপ ইয়ার কটা আসছে? 5টা আসছে। হ্যাঁ, 5টা আসছে, 5টা 5টা আসছে। 5টা লিপ ইয়ার আসছে। দেখো, 8, 12, 16, 20, 24, 5টা আসছে। তাহলে টোটাল যোগ করো, কত হলো? 24। তাহলে মঙ্গলবার ছিল, হ্যাঁ, এরপরে 24 যোগ করো, 24কে আবার 7 দিয়ে ভাগ করো, কত অবশ্যই। তাহলে 3 দিন যদি অর্ধে আসে, কত আসছে? দাঁড়াও বলছি, এটা কিন্তু আমি 1 জানুয়ারি 2025 বের করছি প্রথমে। 1 জানুয়ারি 2025 বের করছি প্রথমে, তারপরে বলছি। তাহলে কত আসছে? তাহলে মঙ্গলবারের পরে 3 বার, এখানে 3 অর্ধে থাকছে, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। কিন্তু এটা কি ছিল? 1 জানুয়ারি, কিন্তু অ্যান্সার থেকে 2 জানুয়ারি। তাহলে শুক্রবারের পরের দিন কি হবে? শনিবার হবে অ্যান্সার। অপশন নাম্বার, কোথায়? অপশনে তো নাই, অপশন ভুল আছে ভাই। অ্যান্সার কি রবিবার নিয়েছে এরা? ওই কাছাকাছি যেটা সেটা দিয়ে দাও, আর কি করা যাবে, কিন্তু অপশনে ভুল আছে ভাই। হ্যাঁ, মঙ্গলবার কখনো সম্ভবই না ভাই। মঙ্গলবার কখনো সম্ভব না। মঙ্গলবার হবেই না ভাই। ওরা তো গায়ের বলে করলে হবে না, হবে না। দেখি তোমরা কি বলে, ওরা কি করেছে। 2 জানুয়ারি 2025, তো আমি দেখছি। 1 জানুয়ারি, জানুয়ারি, আচ্ছা, 4 এখানে লাগবে না। 2006, আচ্ছা। 2 জানুয়ারি 2000, এখানে কি হচ্ছে? +1 হচ্ছে। এখানে কত হচ্ছে গো? যোগ করলে প্লাস 19 হচ্ছে। ওরা কিভাবে করেছে ওরা জানে। 19 20। শনিবার, শনিবার হবে। দেখো কেন বলছি, দেখো শনিবারই অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। কারণ মাথায় রাখবে, 2006 থেকে 2025 আসো 1 জানুয়ারি। কি হয় আমরা জানি যে প্রত্যেক বছর একদিন করে বেড়ে যায়, তাই তো? মানে এমনি ইয়ারের ক্ষেত্রে। তো প্রথমে প্রত্যেক বছর এমনি ইয়ারের ক্ষেত্রে যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো গ্যাপ পেলাম আমরা। 6 আর কয় দাও? 25, 19 দাও, তাই তো? 19 দাও। তাহলে এইবার তো এই গেল, এবার লিপ ইয়ারে তো 2 দিন করে বেড়ে যায়। লিপ ইয়ার এখানে কটা আছে? 5টা আছে, এই 5টা বেড়ে গেছে। এই 9 আর 5 কত? 24 হচ্ছে না? 19 আর 5 24 হচ্ছে না? 24কে 7 দিয়ে যদি ভাগ করো, কত আসছে? এবার দেখো, এখানে ডাইরেক্টলি তোমরা করে দেবা। এই 24 আছে, আর এখানে 2 জানুয়ারি +1 করে দাও, তাহলে 25 আসছে। যদি 25/7 যদি করো, অর্ধেক কত হচ্ছে বলো? 4 দিন আসছে। 4 দিন, তাহলে মঙ্গলবারে 4 দিন মানে কি? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক আছে? শনিবার আসবে answer। হ্যাঁ, হ্যাঁ, ওরকম বলেনি, ভুলভাল বললে তো আর হবে না। নেক্সট দেখো, 65 একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট 14 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চা খালি করে। তাহলে এরা দুটো ভরছে আর ও খালি করছে। এলসিএম কত? 12, 14, 8-এর কত গুণ হলো 12-র? এটা তাহলে এরা কিন্তু মাইনাস, ওরা যোগ করছে। কি বলছে? যদি 3টে নল একসাথে খুলে দেওয়া হয়, এবার তবে 8 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে? আচ্ছা, দেখেন তো টোটাল ভরছে কত এরা? এরা ভরছে কত? 14 আর 12, 26। কিন্তু এই মালটা 21 খালি করে দিচ্ছে, তাহলে আলটিমেটলি ভরছে কত?
তাহলে 5 মিনিট করে ঘুরছে, কত মিনিট চলেছে? 8 মিনিট। তাহলে 8 মিনিট মানে কত? 40 ঘুরেছে। বাকি কত আছে? তাহলে 168 মধ্যে বাকি কত আছে? 40 বিয়োগ করলে 128। বাদ যাচ্ছে কয় দিয়ে? ভাগ করো। 16 দিয়ে কাটছে, বলো বলো। 16 দিয়ে কাটছে। 4 8 দিয়ে কাটো, 8 দিয়ে। 8 অক্ষে 8, 8 6টা 48, এখানে কাটলে 8 দুগুণে 16, এই আর কাটবে না। 16/21 আছে অপশনে, অপশন এ। নেক্সট। আচ্ছা, তারপরে দেখো, রহিম তার মাসিক আয়ের 20% গৃহস্থালী প্রয়োজন, বাকি আয়ের 15% বইপত্রে এবং বাকি আয়ের 30% পোশাকের জন্য খরচ করে। এখন তার কাছে এত টাকা। তার মানে কি বলতো? কিছু করার দরকার নেই। ধরে নেবা এক্স। হুম, এক্স ওর মাসিক আয়, ঠিক আছে? তাহলে এক্স যদি মাসিক আয় হয়, 20% কি করছে? গৃহস্থালী প্রয়োজনে করছে। তাহলে 20% গৃহস্থালী প্রয়োজনে করলো। তাহলে আর বাকি আছে কত পার্সেন্ট ওর? 80%। 80%-এ 15% বইপত্রে খরচ করে দিলে আর বাকি আছে কত পার্সেন্ট? 85% বাকি আছে, 85/100। তারপরে আবার কি বলছে? বাকি আয় 30% খরচ করে ফেলেছে, তাহলে আছে কত? তো এইটা এখনো তার কাছে এত টাকা রয়েছে, তাহলে এইটা সমান সমান কত বলছে? 9520। বাস, কাটাকাটি করতে করতে বেরিয়ে যাও। এই শূন্য, এই শূন্য কেটে এই দুটো শূন্য আউট করে দিলাম, ঠিক আছে? এবার দেখো, 517, এখানে আসলে কত? 20। যতটা ছোট করা যায়। এখানে আসছে কত? 2। এখানে আসছে কত? 25। তাই তো হলো। এবার 7 দিয়ে কাটো। আগে 2 দিয়ে কেটে ছোট করে নাও আরো। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 5 হবে। গুড। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 2 8, 1 15, তাই তো? 7 2 14, 6 2 12, এই আসছে। দেখো, 7 দিয়ে কাটো, অবশ্যই কাটাকুটি যাবে, কাটো। 6 7 42, এখনো বাকি কত? 7 8 56, 17 দিয়ে কাটলে 40, তাই? তাহলে দেখো, 40 গুণ 5 গুণ 100 পড়ে আছে। ওই 4 5 20, আর শূন্য, আরো 2 শূন্য, তাহলে কত আছে? অপশন নাম্বার সিতে আছে 20,000। ঠিক আছে? অঙ্ক পরপর করতে করতে চলে যাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর একটা উল্টো দিক দিয়ে গেলে কি করতে হবে? 9,520 টাকা তোমার বর্তমানে পড়ে আছে। কি করে পড়ে আছে? 30% তুমি খরচ করেছো। পরে কত পার্সেন্ট ছিল? 70%। তুমি উল্টো দিকে যাচ্ছ, তাই কি লিখবা? 100/70। 15% খরচ করে বাকিটার উপর হচ্ছে 15% খরচ করেছে, ওই বাকি আছে কত? 85%। উল্টো দিকে যাচ্ছ, তাই উল্টো করে লিখবা 100/85। সিমিলারলি এটাও 20% তুমি রয়েছে, বাকি আছে কত? 80%। উল্টো করে লিখবা, উল্টো দিকে যাচ্ছে তাই। ঠিক আছে ভাই? একটা শূন্য একটা শূন্য কেটে এই দুটো শূন্য আউট করে দাও, ঠিক আছে? এখানটা কাটো, 5 20 হয়ে যায় 100। এখানে যাচ্ছে কত? 17। 4 5 20, এখানে ছিল কত? 2। এটাকে কাটলে কত এসেছিল? 4 2 8, 1 15 47, আর 6 4,760। 7 দিয়ে কাটছি, কত আসছে? 680। 17 দিয়ে কাটলে কত আসছে? 40। 4 5 20, 200 গুণ 100, অপশন সি অ্যান্সার। নেক্সট। আচ্ছা, একটি ঘুড়ির সুতো 50 মিটার লম্বা এবং একটি অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে মাটি থেকে ঘুড়ি উঠতে রাখা হয়। কি করতে হবে বলতো? এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়েছি। কত আছে? একটি ঘড়ির সুতো 50 মিটার লম্বা এবং এটি অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে কি?
হাইট অ্যান্ড ডিস্টেন্সই অঙ্ক। তাহলে দেখো এই যে 50 মিটার ঘড়ির সুতোর লম্বা, মানে তুমি নিশ্চয়ই এখানে আছো, তাই তো? আর তোমার ঘড়ি এইখানে আছে, ঠিক কি না? ঠিক বলছি তো? আচ্ছা, তাহলে এটা এটা মানে কি আসছে হাইট অ্যান্ড ডিস্টেন্স করলে? tan 60 কত আসছে? তাহলে ট্যান দিয়ে কি করে হবে? তাহলে অতিভুজ আসলে কি আসছে এটা? ওই sin 60 আসবে তো। কারণ সাইন সাইন মানে কি? আচ্ছা, সাইন মানে কি বলতো? হ্যাঁ, কারণ তোমার কি চেয়েছে, এটা মাটি থেকে ঘুড়ির উচ্চতা চেয়েছে, তাহলে মাটি থেকে ঘুড়ির উচ্চতা মানে কি চেয়েছে? লম্বটা চেয়েছে, তাহলে লম্ব বাই অতিভুজ এটা। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন, তাই sin 60 ডিগ্রি মান কত? √3/2 ইন্টু কত? তাহলে অ্যান্সার কোনটা আসছে? এটা অ্যান্সার তো? তাই তো হবে। এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স আমার সব থেকে ফেভারিট ছিল এটা, জানো তো? আমাদের সময়ে মাধ্যমিকে 24 অনুশীলনী লাস্ট চ্যাপ্টার 24 অনুশীলনী ম্যাথ ছিল হাইট অ্যান্ড ডিস্টেন্স। আমার খুব ভালো লাগতো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ। এগুলো ভালো লাগে কারণ একবারে চলে যাবে, শুধু তোমার ওই বক্সটা মনে রাখতে হয়, যদিও বা তোমাদের পরীক্ষায় থাকে না, যদিও পরীক্ষায় তোমাদের থাকে না। এই তো ছবি, তো এই ছবিটুকু করতে হলে হয়ে যাচ্ছে, অনুভূমিক দেওয়া আছে, তোমার লম্বটা চাইছে, তাহলে কি হবে? লম্ব বাই কি? লম্ব বাই অতি, তো লম্ব বাই অতি মানে সাইন। ভুলভাল করলে লম্ব বাই ভূমি করা মানে ট্যান মতো হয়ে যায়, ভুল হয়ে যাবে। এটা একটু বুঝতে হবে, আর কিছুই না। যাই হোক, যারা হাইট অ্যান্ড ডিস্টেন্স জানো তারা বুঝে গেছো, যারা জানো না বোঝার দরকার নেই তোমাদের, আশা করি থাকবে না। এ বি সি এবং ডি সিলেবাসেই নেই। 60 টাকা দিয়ে একটি উপহার কিনলো, অন্যরা যত টাকা দিয়েছে তার হাফ টাকা এ দিয়েছে। অন্যরা কি হলো? অন্যরা যত টাকা দিয়েছে তার হাফ টাকা দিয়েছে এ। আচ্ছা, হাফ টাকা মানে কি বলতো? বি সি ডি যা দেয় এ তাই দেয়, ঠিক কি না? মানে এরা যদি এক দেয় এও দেয় এক, তবেই তো দুই হয়, ঠিক কি না? এটা বোঝো তো? একের দুই মানে কি? টোটাল দুই ভাগের ভিতরে হাফ দিয়েছে। সঠিক করলাম আমি, বলো তো? এরা বলছে তাও হ্যাঁ, এরা দুই দিয়েছে, তার হাফটি তো এক হয় ভাই। হ্যাঁ, এরা দুই দিয়েছে, তাহলে এক হয়। এবার দেখো আমাদের হিসাবের সুবিধার্থে আমরা কি করে নেবো, মনে আছে তোমাদের? এই ভগ্নাংশটা কি করতে হয়? ভগ্নাংশগুলোর এলসিএম করে নিতে হয়। ভগ্নাংশগুলো কি করতে হয়? এলসিএম করে রাউন্ড ফিগার ধরতে হয়। তাহলে এলসিএম করে দাও, কত হচ্ছে? কত হচ্ছে? তাহলে ধরে নাও 12। কি বলছে? 12, যাই হোক কোনো ব্যাপার না। দেখো, তাহলে 12 ধরে নাও, তাহলে 12 যদি হয় তাহলে এখানে কত হচ্ছে? এলসিএম যদি 12 হয়, সেখানে 2 মানে কত হবে? 2 মানে 6 হবে। তাহলে এ কত দেবে? এ 3 দেবে, অর্ধেক, ব্যাস। এবার দেখো, ঠিক আছে, তারপরে দেখি কি আসে। না না, এভাবে ধরো না, আমি ওটা বলতে চাইছি না। টোটাল 12, এটাকে 12 ধরো, টোটাল এটাকে 12 ধরলে এটা এখানে কত আসছে? এখানে কত আসছে? এ আসছে 6, তাই না? এটা ধরো। তারপরে দেখো কি বলছে, অন্যরা যা দিয়েছে তার 1/3 টাকা বি দিয়েছে। অন্যরা যা দিয়েছে তার 1/3 টাকা বি দিয়েছে। আচ্ছা, এই অন্যরা, অন্যরা 1/3 না, অন্যরা যা দিয়েছে, অন্যরা যা দিয়েছে, দাঁড়াও দেখে নিই। অন্যরা যা দিয়েছে তার 1/3 বি দিয়েছে, তার মানে কি আছে? এডিসি। এডিসি যদি আমরা ধরি 12,
আচ্ছা, টোটাল আমাদের 15 করতে হবে। টোটাল কত করতে হবে আমাদের? এখানে কত করেছি আমরা? 1218 করেছি টোটাল, তাই না? টোটাল কত করেছি? টোটাল কিন্তু টোটাল মানটা আমার সেম থাকবে, তাই তো? টোটাল মানটা কিন্তু আমার সেম রাখতে হবে। আচ্ছা, টোটাল মানে যদি সেম রাখতে যাই, এ তো 6, ঠিক? এ 3 আছে, তো 3, একের 3 দিয়েছে, তাহলে 18 যদি আমার টোটাল হয়, সেখান থেকে এ বাদ যাচ্ছে, ডিসি পড়ে থাকছে। ওয়েট, একটু আমাকে ভাবতে দাও। বিচার হচ্ছে টোটাল মানটা এলসিএম করে কি বলেছিলাম, টোটাল মানটাকে আমার 12 ধরতে হবে। এই টোটাল মানটা যদি 12 হয়, তাহলে দেখো হাফ হাফ, মানে 3, 1:2 আছে। এটা কি আছে এটা বুঝে নাও, 1:2 আছে, মানে 2 হবে বিসিডি, বিসিডি হবে 2 12-র ভিতরে, আর 1 হবে এ। তার মানে কত হয়ে যাচ্ছে? এরা হয়ে যাচ্ছে কত? 3 দিয়ে ভাগ করে 8, 8, আর এটা হচ্ছে 4। এবার 12 এসছে তো ভাই, 2:1, ঠিক আছে? এবার টোটাল 3, 3 দিয়ে ভাগ করলে 8 আর 4 করে পাচ্ছে। এবার হবে সোজা অঙ্ক, এটাকে করো। এবার কি আছে? এসিডি, এসিডি বাই বি সমান সমান কত? 1-এর 3, মানে টোটাল কত? 4, ঠিক আছে? 1-এর 3 মানে কি? অন্যরা যা দিয়েছে তার 1-এর 3, 1-এর 3 মানে কি? টোটাল 4। টোটাল যদি 4 হয়, 4 দিয়ে ভাগ করো, 3 এ 4ই 12, তাই তো? তাহলে বি দিচ্ছে 4, আর বাকি কত? বাকি কত বলো? সরি, 3, এটা 3 হবে, এটা 3 হবে, এটা 9 হবে, মানে টোটাল তো 4, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 অক্ষে 3 আর 3 দিকে 9, তাহলে এটা 3 জন মিলে 9 দিচ্ছে, ও 3 দিচ্ছে। ব্যাস, আর একটা বার কি বলছে এবার হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য এলসিএমটা করতে হয়। তাহলে এখানে টোটাল কত আসছে? এ বাবা, এ তো 5 দ্বারা ভাগ যায় না। যাই হোক, আমরা এখান থেকে মান একটা তো বের করে ফেলতে পারছি। এখান থেকে বি এর ভ্যালু পেয়ে গেছি, এখান থেকে এর ভ্যালু পেয়ে গেছি, তাই তো? এবার বলছে, এবার আমরা কিন্তু পেয়ে যাব, কি করে পেয়ে যাব? এবং অন্যরা যা দেয় 1-এর 4 অংশ সি দিয়েছে, অন্যরা যা দেয় 1-এর 4 অংশ সি দিয়েছে। হুম, তাহলে কত হচ্ছে? বুঝতে পারছে না কেউ, কিছুটা বলছো? তাহলে এ 4 দিচ্ছে, বি 3 দিচ্ছে, তাহলে কত হচ্ছে? 7 দিচ্ছে। এ দিচ্ছে, আর এদিকে 7 দিচ্ছে, তাহলে এখানে বি দিচ্ছে কত? বি এখানে 3 দিচ্ছে, কারণ এখানে সিডি পড়ে আসছে 5, আর এখানে দাঁড়াও দেখি 4 2 বাদ দিয়ে এখানে পড়ে থাকছে কত? 5, সিডি তো 5ই পড়ে আছে। আচ্ছা, আমাদের আর এক জায়গায় একটু ভুল হয়েছে। আমাদের এই অঙ্কটা এইভাবে করা উচিত হয়নি, কারণ এটাকে আমরা রেশিও পার্ট করে করতে হতো। দেখো দেরি হচ্ছে, কিন্তু ভুল করব না। আমাকে এইটা বের করার দরকার ছিল, ঠিক আছে? এটা 3, টোটাল মানটা এখানে 3 আর 1, 1:3 মানে টোটাল কত? 4, আর এখানে 1:4 মানে এটা 5 ধরো। এইবার এলসিএম করতে হতো আমাকে, তাহলে 3, 4 আর 5-এর এলসিএম করতে হতো। আমার একটু ভুল হয়ে গেছে। করলে কত হচ্ছে? 3, 4, 5-এর এলসিএম 60 হচ্ছে না? এইবারে হয়ে যাবে অঙ্ক। 60 যদি হয়, তাহলে এ হবে কত? 3 কুড়ি 60, মানে 20 হচ্ছে এ, এর ভ্যালু কত? 20। ব্যাস, আর কিছু করার দরকার নেই। তারপরে দেখো এখানে কি রয়েছে, এর ভ্যালু তো 20 আসলো, আর বাকি বাকি কি আছে? ধরো বাকিটা করি, নাহলে আবার বুঝতে পারবেন না। কি আছে? বিসিডি, বিসিডি ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 40, ঠিক আছে? আর দেখার দরকার হবে না। এবার এটা দেখো, এটা যদি করি, তাহলে বির ভ্যালু কত হয়ে যাচ্ছে? 4, তাহলে 4 15 60, 15। বির হলে 15 হচ্ছে না? 4 যদি 60 ভাগ করো, 15। আর এসিডির ভ্যালু কত হয়ে যাচ্ছে? 45। এবার দেখো সোজা হয়ে যাচ্ছে। এবার এখানে এটাও করো, যদি 5 দিয়ে ভাগ করলে 12, তাহলে সির ভ্যালু কত হয়ে যাচ্ছে? 12। আর কোথায় আছে? এ সি, সরি এ বি, এ বি ডির ভ্যালু কত হয়ে যাবে? তার বরং 48। এই হবে অঙ্ক, ঠিক আছে? এই হবে অঙ্ক অ্যাকচুয়ালি। এইগুলো তো অন্য পার্ট চেয়েছে, এইভাবে পাটে পাটে করতে হবে। যাই হোক, কোনো বিষয় না, বেরিয়ে তো গেল।
তবে উপহার কিনতে ডি কত দিয়েছো, আমি জানি তো ডি চাইবে ভাই। তাহলে আমরা দেখো ডি বের করতে গেলে যে কোনো একটা পার্ট বের করি, এ আর বি যে কোনো একটা পার্ট বললে হয়ে যাবে। দেখো আমরা কিসের কিসের মান জানি, এর মান জানি, সি এর মান জানি, আর বি এর মান জানি। তো যে কোনো একটা পার্ট করলে যাবে। এ বি ডি থেকে যদি তুমি এ আর বি এর মান বাদ দাও তাহলে কি পড়ে থাকবে? তাহলে 48 থেকে এ আর বি এর মান কত? 35। তাহলে 48 থেকে 35 বাদ দিলে কত হয়? 15 না 13? 13 না? 35, 13 অ্যান্সার, 13। হ্যাঁ, এ বি প্লাস বি, এ প্লাস বি তো 35 প্লাস ডি সমান সমান 48, এই করেছো। ডি সমান সমান কত হবে? 48 মাইনাস 35, তার মানে 13ই তো হয়। তুমি এইটা ধরে করতে পারো আবার। সি আর ডি, না এটা না, এটা বি সি ডি, বি আর সি বাদ দাও তাও একই আসবে। ঠিক আছে, নেক্সট। ভালো অঙ্ক ছিল কিন্তু আমরা জটিল করে ফেলছিলাম। তো এই অঙ্কটা তো করেছো, এই টাইপের অঙ্ক তো করিয়েছি। আচ্ছা, এখানে পাওয়ার দিয়ে দিয়েছে, বেস সেম আছে তাই না? বেস সেম যখন থাকে কি হয়? দেখো কি হবে বলো। দেখো কি করছে এখানে, এন এর এখানে পাওয়ার দেখো, এখানে কি কমন যাচ্ছে? 2n প্লাস 2 কমন যাচ্ছে, 2n প্লাস 2। তাহলে এখানে কি পড়ে থাকবে? 2, এখানে কি পড়ে থাকছে পাওয়ার? n প্লাস 2 নিয়ে নিচ্ছ, n প্লাস 4 থেকে, তাহলে n প্লাস 2 তুমি নিয়ে নিয়ে, তাহলে কি পড়ে থাকবে? শুধু 2 পড়ে থাকছে, মাইনাস 2 থাকছে। কিছু নেই, কিছু না থাকলে কি থাকে? 2 থাকবে, শুধু 2 থাকবে। 1 থাকছে পাওয়ার, তার মানে শুধু 2। ঠিক আছে, সমান সমান 3। তবে n এর ভ্যালু কত? আচ্ছা, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে দেখো তো, 2n প্লাস 2 ইন্টু 2 দুগুণে 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, এখানে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। কি থাকবে? এখানে 1 হবে, কারণ n n প্লাস 2 পড়ে যাচ্ছে, তার মানে এখানে 3 3 থাকছে। তো 3 যদি হয় তাহলে এ পাশে কি, 2 দুগুণ 4 থেকে 1 বাদ দিলে 3 সমান সমান 3, তাহলে 3 3 কেটে যাবে। তাহলে এ 2 পাওয়ার মানে n প্লাস 2 আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? n মাইনাস 2, মাইনাস 12 অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। মাইনাস 2 অ্যান্সার ছিল তো। ঠিক আছে, চলে আসো। দেখো এখান থেকে পুরোপুরি সব নিয়ে নিও, তাহলে কি পড়ে থাকবে? 1 পড়ে থাকে না? আর 2n প্লাস 2 তো কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে 1 পড়ে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু 1 করলাম। দেখো তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো, দেখো 2n, তো দেখো 2n প্লাস 2 আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো এখানে যদি 2n নিয়ে নিই, এই 2 তো আছে পাওয়ারে, এখনো 2 পড়ে আছে। n প্লাস 2 যদি এখানে নিয়ে নিই তাহলে এখন 2 পড়ে থাকবে, মাইনাস এই 2n পুরোটা তো নিয়ে নিয়েছি, তার মানে কিছু নেই, মানে কি পড়ে আছে? 1 পড়ে আছে। তাহলে এইটার সমান সমান 3 আছে। তাই যদি হয় তাহলে 2n প্লাস 2, এখানে কত হয়ে যায়? 2 দুগুণে 4 থেকে 1 বাদ দিলে কত হবে? 3, তাই না? 3 3 কেটে যাবে। তো এখানে কিছু নেই, মানে 1 আছে। 1 এর পাওয়ার মনে করো 1 আছে। ঠিক আছে, এখানে আমার কিছু নেই, মানে কি 1 বা যাই থাকুক না, কিছু নেই তো এখানে। তো এখানে আমার n এর ভ্যালু চেয়েছে, তখন আমার এই বেস টেস কি আছে দেখা টাইম নেই। তাহলে n সমান সমান কি হবে? এ পাশে যদি প্লাস 2 থাকে, ও পাশে গেলে মাইনাস 2 হয়ে যাবে, জাস্ট এইটুকু। নেক্সট বলো।
পাওয়ার তো এগুলো, কি বলে এটা, সূচক, বাংলায় যেগুলো বলে। একটি পাত্রে 60 লিটার দুধ আছে, সেখান থেকে 12 লিটার দুধ তুলে নিয়ে তাতে একই পরিমাণ জল দেওয়া হয়। এরপর আবার 12 লিটার মিশ্রণ তুলে নিয়ে, তাহলে কি করতে, এটা কি করতে জানো, 60 গুণ 12 লিটার তুললে মানে কত আছে আর, 48/60, আবার এরকম করলে, তাই তো, তারপর আবার দুবার করেছে তো এরকম, দুবার করেছে, তাহলে এই কাটো, তাহলে কত করে থাকছে, এইটা অ্যান্সার হবে হিসাব মতো। কত আসছে ক্যাটাগরি করে, 4×15=60, 4×64। আচ্ছা, এটা অ্যান্সার আসবে গ্যারান্টি আমি। আচ্ছা, এটাকে এইভাবে করা হতো না নাকি, এই করে না 48/60 করে, কোনটা, চঞ্চল বসুর অঙ্ক, এই করে, এই করে, কথাই বলছেন। হ্যাঁ, দেখো একটা কথা বলি, দেখো তোমাদের, হুম হুম হুম, হ্যাঁ ওটাই তো, তাই হয়, 5:4, 5:4 করেই করো। তাহলে 5 দেখো, এটা কত আসছে, 5, আর এটা কত আসছে, 4। 5:4 কোন করে করলে বলো তো, দেখো, এই দেখো, এই দেখো, এটা কত হয়ে যাচ্ছে বলো তো, এবারে এবার কবার হবে এটা কম, দুইবার হলে কত হচ্ছে, দেখো আমি কি করে বললাম বলো তো, 16 প্রথমে আসবেই, যেহেতু এখানে 48 আছে, তো এটা তো হবে, এটাই তো অ্যান্সার, না এটা অ্যান্সার নিয়েছে, কোনটা নিয়েছে, এইটা হবে, কারণ এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত, দুধের অনুপাত বেশি হয়ে যাবে না। দেখো ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা যেভাবে অঙ্কটা করি কি হয়, 60 থাকে, তাই তো, তারপরে কি করি, 60 ইন্টু কি করি, 48/60, ইন্টু এটা কাটাকুটি করে ছোট করে না ডাইরেক্টলি, কত হয়ে যায়, 4/5, ইন্টু 4/5, এই তো করি, তাই করি তো, এই পাঁচ পাঁচ দিয়ে কাটলে কত হয়, 12 হয়ে যাচ্ছে তো, তাহলে কত আসছে গুণ করে, 192/5, এটা কার সঙ্গে যোগ গুণ হবে, তাহলে 60 লিটার ছিল, এখন আছে এইটা, কি আছে এটা, কি আছে বলুন এটা, তাহলে এখানে 5 ছক কত, দেখো মোট মিশ্রণ 300 হয়ে যাচ্ছে, এখানে 192 আছে এখন জল, তাহলে বাকিটা কি আছে, বাকিটা দুধ, কত হচ্ছে তাহলে, 100, আর 12 দিয়ে কাটো, ভাই এই যে পাটটা আসলে এটা কি পড়ে আছে, এটা বলো তো, দুধ পড়ে আছে, কি পড়ে আছে, দুধ পড়ে আছে, আর এই যে অল্পটা এটা জল, বুঝতে পেরেছো, কারণ এই জলগুলো বাদ দিয়েই তো তোমার 48 থাকছিল, বুঝেছো, এই হচ্ছে অঙ্ক, কিছুই না, এতক্ষণ ধরে করছিলাম, 60 ইন্টু 12 লিটার তুলে নিয়েছো, দুধ তুলে নিয়ে তাতে একই পরিমাণ জল দেওয়া হলো, ও জল দিচ্ছ, তুলছো কি, দুধ তুলছো, হুম, দুধ তুলে নিয়ে তাহলে জল পড়ে থাকছে 48/60, কাটাকুটি করে কি করলাম আমরা, সেটাকে 4/5 করে লিখলাম, 4/5 ইন্টু 4/5 আসলে কত, 192 বাই কত,
5, আর এখানে মোট হচ্ছে 60। তো এই 5টাকে হারানোর জন্য এর সঙ্গে আমরা 5 গুণ করে এটাকে 300 ধরে নিলাম মোট মিশ্রণ। এই মোট মিশ্রণ যখন 300 হবে তখন 192 হবে। 192 হবে দুধ। ঠিক আছে, তাহলে 192 যদি দুধ হয় তাহলে জলের পরিমাণ কত হচ্ছে? জলের পরিমাণ এখন কত হচ্ছে? করলে কত হচ্ছে? 16, আর এখানে 9। চঞ্চল বস্তুর অঙ্ক। নেক্সট। যাই হোক, একটি অংশীদারি কারবারে এক্স ও ওয়াই মূলধন অনুপাত এত, কিন্তু 8 মাস পরে এক্স তারা মূলধন তুলে নেয়, যদি তার লাভের অনুপাত এত হয়। দেখো তাহলে কিছুই না, অঙ্কটা আমরা কিছুই, দেখো তাহলে কিন্তু 8 মাস পরে এক্স তার মূলধন তুলে, তার মানে কি এক্স এর মূলধন কয়দিন কেটেছে? 5 মাস, 8 মাস কেটেছে। তো এটা হচ্ছে এক্স এর মূলধন 5 ইন্টু 8 মাস, এক্স মানে 8 মাস, 8 মাস কেটেছে। কিন্তু ওয়াই এর মূলধন, দাঁড়াও তোমরা এটা এক্স ধরে নাও, নাহলে আর ভুলভাল করবে। দেখো এটাকে মূলধন ধরে নাও 5x, ধরে নাও কি 5x, তখন কি ওয়াই এর মূলধন কত মাস হয়? না, এটা ধরার দরকার নেই, ধরা লাগবে? লাগবে না, লাগবে না, লাগবে না। 5 গুণ 8 মাসের জন্য, আচ্ছা 5কে আমি 5 টাকায় ধরে নিলাম, 5 টাকা লাগিয়েছে 8 মাসের জন্য, ওয়াই কত মাসের জন্য ওটাই বের করতে বলেছে, তাই তো? দেখো আমরা বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করতে কি পাবো? লাভের অনুপাত পাবো। কত বলছে? 5:9। এই তো অঙ্ক। 5 5 কেটে যাচ্ছে, 3 3 9 কেটে যাচ্ছে, 3 2 6, 2 দিয়ে কাটলে 4, 3 4 কত? এক্স এর ভ্যালু 12 মাস, তাহলে ওয়াই 12 মাসের জন্য কাটে, অপশন ডি। ঠিক আছে, এখানে জাস্ট মাথায় রাখবে যে বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করলে আমরা কি পাই? মূলধন, এই লাভের রেশিও পাই। সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে 24 32 36 দ্বারা ভাগ করে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে? তো অবশিষ্ট থাকে, যদি অবশিষ্ট না থাকতো তাহলে 24 দিয়ে ভাগ দিত, তাহলে ডিফারেন্স কত প্রত্যেকে দেখো তো। 5 করে, তার মানে ডিফারেন্স যদি 5 করে না থাকতো, তার মানে এর সঙ্গে 5 করে অ্যাড করা থাকতো, তাহলে কি সংখ্যাটা পুরোপুরি ভাগ যেত, তাই না? 5 করে অ্যাড করে দিলে এটা কত হবে? 288। এটা কত আসবে? 274। এটা কত আসবে? 298। এটা কত আসবে? 266। এবার এটা দেখো 24, 24 দিয়ে ভাগ করার ফর্মুলা খুব সোজা, কি জানি? 3 8 24, 3 8, একে আবার ভাঙলে 4 2, তাই তো? উৎপাদকে বেশি করে 24কে, 24কে যদি বা 8টা করতে পারে, এখানে 4 9 36, এটা এটা আরো ভালো। 4 9 36, যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ দেবে আর 4 দিয়ে যাবে, তো এটা 4 দিয়ে যাবে। দুটো সংখ্যা 4 দিয়ে যায় যদি হবে, তো এটা যায় না, তাহলে এটা হবে হবে না। 98 4 দিয়ে ভাগ যায়? যায় না, এটাও হবে না। 67 4 দিয়ে ভাগ যায়? এটাও হবে না, তাহলে এটা অ্যান্সার। বুঝতে পারলে? আর 9 দিয়েও দেখা লাগলো না, একটা তো দেখলে হয়ে যাচ্ছে। নেক্সট, এটাই তো শর্টকাট। একটি 320 কিলোমিটার যাত্রাপথে এক ব্যক্তি 160 কিলোমিটার 64 কিলোমিটার ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করে, তবে গড় গতি কিছুই না। কি করতে হয় জানো তো এক্ষেত্রে? মোট দূরত্ব বাই মোট সময়। কি করতে হয়? মোট সময় বাই মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এই মোট দূরত্ব কত? এখানে 320 কিলোমিটার। তো মোট সময় কত? 160/64। এই অঙ্কটা কমন, আমি আগের দিন করিয়েছি একদিন, কোনো একদিন। তাহলে এত কিলোমিটার পার ঘন্টা যদি, তাহলে টাইম কত হচ্ছে? ভাগ করো। 16 4 16 64, মানে 10 আছে, মানে 2.5 ঘন্টা। এখানে কত ভাগ করলে? 2.5 ঘন্টা আসছে। কত আসছে? 2.5 ঘন্টা, তাই তো? এখানে 2.5 ঘন্টা আসলো। আর এখানে দেখো 80 মানে কি 2 ঘন্টা লাগবে, তাই তো? তাহলে টোটাল কত ঘন্টা লাগলো? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা লাগলে টোটাল 4.5 ঘন্টা লাগলো। তবে গড় গতি বেগ কত? ভাগ করো। এর পয়েন্ট দিয়ে শূন্য তুলে দেবে এখানে, তাহলে 5 2 10 করে দাও। আর এখানে কত আসছে? 5 9 45, পয়েন্টে আসবে অ্যান্সার। এক কাজ করতে পারতো আরো ছোট করার জন্য, তোমরা একটা কাজ করে 10কে রেখে দিতে পারতো, 10কে রেখে দেবো হিসাবে সুবিধা। তাহলে এখানে 5 দিয়ে কাটো,
আচ্ছা এটা হবে দেখো আমি বলছি এখানে হবে, আমি সেটা আসছি, এখানে হবে। তো এবার ভাগ করে যেটা আসবে সেটা তোমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে কত আসে, 5 দিয়ে কাটলে এখানে 9 আসছে, 640/9 যেটা আসবে সেটা অ্যান্সার। তোমাদের বক্তব্য এবার আস। দেখো 7 নং 63, এটা করে দিই। 7 নং 63, 1 বাকি 10, শতককে 9 কে 9, এখনো ধরে এই আসতেই থাকবে, 7.11 আসতেই থাকবে, তাই তো? এটা অ্যান্সার, অপশন বি। এইবার দেখো, এবার দেখো এইখানে যেহেতু এটাও সেম পথ, এটাও সেম পথ, মানে এই অর্ধেক, এই অর্ধেক, যেহেতু দুটো অর্ধেকই সেম, তার জন্যই খাটবে। কিন্তু এই পথটা যদি আলাদা থাকতো আর এই পথটা আলাদা থাকতো তখন কিন্তু হবে না। তাহলে কিন্তু প্রথম যে নিয়ম সেই নিয়মে, যেহেতু এখানে সেম অর্ধেক অর্ধেক যাচ্ছে, তাই 2xy/x+y হবে। এই অঙ্কটা আগেও করে এসেছি, এই কথাটা আগেও বলেছি, এটা মোহিত বললো, বাড়িতে ওদের বলেছি, আমি জানি। এই অঙ্কটা 3-4 করছে এটা দিয়ে না। বুঝতে পেরেছো কি বললাম? এইখানে খাটছে, কিন্তু অন্য অঙ্কে না খাটতেও পারে। এখানে যদি 320, এখানে যদি বলতো 140, আর এখানে যদি বলতো 180, তখন কিন্তু আর হবে না। বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? তখন কিন্তু আর এই সূত্রে অ্যাপ্লাই হবে না যে 140 আর 180 থাকবে। কিন্তু এখানে যেহেতু একই পথ আছে তার জন্য হবে, একই আসবে অ্যান্সার। যে এক ব্যক্তি মাথা নিচুর দিকে, মানে উল্টো করে রয়েছে আর কি, যোগা করছে, মাথা নিচুর দিকে রেখে ও পা উপর দিকে তুলে যোগব্যায়াম করছে। তার মুখ যদি পশ্চিম দিকে থাকে তবে তার ডান হাত কোন দিকে থাকবে? কিছুই না, তুমি যদি কিছুই না, তুমি আচ্ছা, আচ্ছা একটা সিম্পল জিনিস ভাবো। তুমি সোজা দিকে যদি থাকো, তুমি সোজা দিকে থাকলে পশ্চিম দিকে আছো, তুমি সোজা দিকে মনে করো, পশ্চিম দিক মানে কোন দিক তোমার? এটা হচ্ছে তোমার পশ্চিম দিক, এটা পশ্চিম দিক, তাই তো? তুমি সোজা দিকে যখন থাকছো, ভালো করে বুঝবে, তুমি মনে করো সোজাই আছো, পশ্চিম দিকে মুখ করে যদি থাকো, তবে তোমার ডান হাত কোন দিক হবে? আমার ডান হাত এই দিক হবে, তাই তো? কখন? আমি যখন সোজা আছি। তাহলে এটা তো মাথা নিচুর দিকে, তার মানে আমি উল্টো হয়ে যাচ্ছে, তার মানে কি এটা উল্টো দিকে হয়ে যাবে, অপশন বি। ভুল হওয়ার কোনো চান্স আছে তাহলে আর? বলো, ভুল হওয়ার কোনো চান্স আছে আর? কথা বলে না এটা, তার মানে এখনো ভুল করবে। আমরা এটাকে ভেবে নেবো কি, এটা মাথা নিচুর দিকে মানে কি উল্টো হয়ে রয়েছে, আমরা ভাববো সোজা দিক দিয়ে, এটা এখন ভাবছি না আমরা, আমাদের হিসেবে ভাবছি আমরা। পশ্চিম দিক মানে কি এইদিকে, আমরা পশ্চিম দিকে কি বলছে, ডান হাত মানে ডান দিক, আমরা জানি ডান দিক মানে এইটা। কিন্তু এবার অ্যান্সারে আসে বলছে মাথা নিচুর দিক, ও মাথা নিচুর দিক মানে উল্টো দিকে আছে, তার মানে অ্যান্সার এইদিকে হয়ে যাবে, এর উল্টো হয়ে যাবে, তাহলে কোনটা হবে? দক্ষিণ দিক হয়ে যাবে। ব্যাস এইটুকু হচ্ছে, জাস্ট এইটুকু। নেক্সট, আবার এইটাই কি আনতে চাইছে, কি আনতে চাইছে এরা, কি বলতে চাইছে কি? আচ্ছা, ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট এর, বাবা ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট এর সংকেত, বাবা সব প্রত্যেকটা বের করতে হবে নাকি? বাবা, প্রথমে ম্যাঙ্গো বের করো। দেখো ম্যাঙ্গো কোথাও না, তাহলে এখান থেকে কি বের করা যায়? ম্যাঙ্গো জানি না, ম্যাঙ্গো, ম্যাঙ্গো দেখো এই একটা পার্ট রয়েছে, এই একটা পার্ট রয়েছে, এই একটা পার্ট রয়েছে, এই তিনটে পার্ট, তাই তো? এইখান থেকে প্রথমে প্রথম দুটোই কি কমন আছে? সুইট কমন পাচ্ছি। কি কমন পাচ্ছি? সুইট। সুইট, সুইট আউট করে দাও। তাহলে সুইট, সুইট আমার নিয়ে কোনো কাজ নেই। সুইট কি হচ্ছে এখানে, কি কমন আছে? 4, 4 আউট করে দাও, 4 আউট করে দিলাম। এবার দেখো ইজের ভ্যালুটা আমার দরকার, ইজের মানটা আমার দরকার, কিন্তু কারণ ইজ আছে, ইজের ভ্যালুটা আমার দাগ, ইজ ভ্যালু কত আমরা জানি না, বের করবো আমরা। যাই হোক, তো ইজের ভ্যালু কত? এখানে কমন পার্ট দেখতে পাচ্ছি 9, 9 হচ্ছে ইজের ভ্যালু। ব্যাস, ইজের ভ্যালু 9 পেয়ে গেলাম। ম্যাঙ্গোর ভ্যালু কত পাবো? ম্যাঙ্গো, দেখো ম্যাঙ্গো 3, তাই তো? এখানে তো কেউ নেই, ইজও কেটে গেছে, তাহলে ম্যাঙ্গো 3 পড়ে আছে, আর এর ইজ কেটে গেছে। হ্যাঁ, এইবার দেখো অরেঞ্জ কাটবে, ভাই অরেঞ্জ দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, অরেঞ্জ অরেঞ্জ কেটে গেল। ফ্রুটের ভ্যালু পেয়ে গেলাম, ফ্রুটের ভ্যালু কত? ফ্রুটের ভ্যালু 2। আর এখানে দেখো ফ্রেশও পড়ে আছে শুধু, তাহলে ফ্রেশ কি 8।
রেশিওর ভ্যালু এইবার খোঁজো কোনটায় 9, 8, 3, 2 আছে অপশনে। ম্যাঙ্গো 3 এরা পরপর দিয়েছে, দেখো এটা পরপর থাকতেই হবে এমন কোনো কথা না, কিন্তু উলট পালট থাকতেই পারে। শুধু দেখবা যে এই তিনটে কোথায় আছে, 9, 3, 2, 8 এই চারটে কোথায় আছে, বুঝতে পারলে? এটা যদি আমার এরকম থাকতো 8, 2, 9, 3 তাও কিন্তু কোনো ভুল নেই, কারণ এখানে দেখো উল্টো পাল্টা করে দেওয়া থাকে। ঠিক আছে, দিয়ে এখানে পরপর দিয়েছে। নেক্সট দেখো কি ইজের ভ্যালু কি করে পেলাম বুঝতে পাওনি? এই দেখো এই আর এই ইজ কমন কোথায় আছে, এই যে ইজ আছে, এই আছে ইজ, ইজ কমন, এখানে ইজ কমন, তাহলে কি কমন আছে এখানে, মান কি কমন আছে, 9 কমন আছে, তাহলে ইজ সমান সমান কত, 9। ঠিক আছে, বুঝতে পেরেছো? কথা বলে না, এইগুলোই খারাপ লাগে গো। ডিকশনারি অনুযায়ী সাজাও, এবার কোনটা আগে আসবে দেখো। প্রত্যেকটা ইএলইসি কমন আছে, দেখো ইএলইসি টি, টি পর্যন্ত কমন তাই না, না আর পর্যন্ত কমন, আর পর্যন্ত সবার দেওয়া কমন আছে, আর পর্যন্ত কমন আছে, তাহলে আর পর্যন্ত আমাদের কোনো কাজ নেই, আর পর্যন্ত কোনো কাজ নেই, আমি কেটে দিলাম দাদার করে। তাহলে এবার দেখো প্রথমে কি আসবে, ও আছে, ও আছে, আয় আছে, ও আছে, আয় আছে, তাহলে এইবার দেখো, তাহলে হয় 3 আর 5-এর ভিতরে যে কোনো একটা আগে আসবে, তাহলে দেখো তাই যদি হয় তাহলে এ আয় আছে, এরও আয় আছে, কেটে দাও। এবার সি আগে না এফ আগে, 3 আগে আসবে তারপরে 5, তাহলে 3 আর 5 কোথায় আছে দেখে নাও, এটাই 3 আর 5 নেই, হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার, তাহলে হয় বি নাই ডি। এইবার আসো অঙ্কে, এগুলো তো হয়ে গেল। এবার এরও ও, প্রত্যেকটার ও আছে, এরও ও আছে, এরও ও আছে, এরও ও, ও নিয়ে কোনো কাজ নেই। আছে কি সি, পি আর এল, কোনটা আগে, তাহলে সি হবে আগে, না সরি সি না, এটা এটা তো পুরো, এটা তো পুরোপুরি হয়ে গেছে না। তাহলে দেখো এবার দেখো এল আগে থাকে, কি থাকে, এল, টি আর কি পি, কোনটা আগে, এল আগে, তাহলে এইটা হবে 3, 5, 1 কোনটায় আছে, এটা নেই, এইটা হবে অ্যান্সার, আর দেখার দরকার নেই, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এ কাটতে কাটতে যাই, ভুল হবে না ভাই। 7 জন ব্যক্তি একটি সারিতে উত্তর মুখে করে উপরের দিকে তাকিয়ে আছে, বসে আছে। এক্স বসে আছে ওয়াই এর বাম দিকে কিন্তু ও এর ডান দিকে, তাহলে এক্স বসে আছে কি ওয়াই এর বাম দিকে, তাহলে ওয়াই এখানে, তো ওই তো বাম দিকে, কিন্তু ও এর ডান দিকে, তাহলে ও এখানে, ও এর ডান দিকে আছে। পি আছে ওয়াই এর ডান দিকে কিন্তু এন এর বাম দিকে, কি আছে, পি আছে ওয়াই এর ডান দিকে, পি আছে ওয়াই এর ডান দিকে কিন্তু এন এর বাম দিকে, তাহলে এন আছে নিশ্চয়ই এখানে বাম দিক মানে। এম আছে জেড এর বাম দিকে, জে আবার ও এর বাম দিকে, তাহলে ও এর বাম দিকে কি আছে, এম আছে জেড এর বাম দিকে, তাহলে জেড এর বাম দিকে আবার ও এর, আচ্ছা ভুল করলাম, এম আছে জেড এর বাম দিকে, জে আবার ও এর বাম দিকে, মানে জেড আবার ওই এই কমা দিচ্ছে মানে জেড এর কথা বলছি। হুম, তাহলে জেড আছে ও এর বাম দিকে এটা, আর এম আছে জেড এর বাম দিকে এটা, 7 জন হবে, তবে একদম মাঝে কি আছে, অপশন সি। নেক্সট, তারপর দেখো কি বলছে, একটি শিশুকে দেখিয়ে এক ভদ্রমহিলা শ্যামলকে বললেন, একটা ভদ্রমহিলা বলছে দেখি, আমি আমার স্বামীর সন্তানের মা, ঠিক, মাকে, মা, দেখি আমি আমার স্বামীর সন্তানের মা, ঠিকই তো, মা যাকে আমি দেখাচ্ছি এবং তোমার বাবার স্ত্রী হলেন আমার মা, তার মানে কি বলতো, কি বলছে, একটি শিশুকে দেখিয়ে বলছে, আমি মহিলাকে, এক ভদ্র মহিলা শ্যামলকে বললেন, আমি আমার স্বামীর সন্তানের মা যাকে আমি দেখাচ্ছি, মানে এই শিশুকে দেখাচ্ছে, এই শিশুটাকে, শিশুটা হচ্ছে ওই মহিলার বাচ্চা, ঠিক তো, আমার স্বামীর সন্তানের মা মানে কি, আমার স্বামীর সন্তানের মানে আমি নিজে, তাই তো, ভদ্র মহিলা আর এই শিশুটার সম্পর্ক হচ্ছে মা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবং তোমার বাবার স্ত্রী হলেন আমার মা, তোমার বাবার স্ত্রী হলেন
আমার মা, তাই তোমার বাবার স্ত্রী আমার মা মানে কি? তাহলে তোমার বাবা আমার কে? দেখো, তো তোমার বাবার স্ত্রী হলেন আমার মা, তার মানে আমি আর তুমি ভাই বোন, ঠিক কি না? তোমার বাবার স্ত্রী মানে তোমার মা, আমার মা মানে তোমারও মা, সেহেতু তোমার বাবার স্ত্রী তোমার কি হবে? মা হবে। এবার আমারও মা বলছে, তাহলে কি বলছে? শ্যামলকে দেখে, তাহলে ভদ্র মহিলার মাও যে, শ্যামলের মাও সে, তাহলে শ্যামল আর ভদ্র মহিলাটা কি ভাই বোন। তাহলে শিশুটির কি হবে? মামা ভাগ্য সম্পর্ক হবে না? শ্যামলের সম্পর্কে হবে মামা ভাগ্নি। এখানে মামা ভাগ্নি দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শিশুটির সঙ্গে শ্যামলের সম্পর্কে মামা ভাগ্নি। আচ্ছা, এখানে কি কোনোটিই নয় নিয়েছে, না মামা ভাগ্নি নিয়েছে? মামা ভাগ্নি নিয়েছে, তাই তো। যাই হোক, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু তা হওয়া উচিত না। এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কোনোটাই নাই। কেন বলো তো? কারণ এখানে ভাগ্নে না ভাগ্নি কি করে বুঝছি, ঠিক কি না? কারণ ভদ্রমহিলা যে শিশুটার কথা বলছে, শিশুটা যে ছেলে না মেয়ে আমরা বুঝতে পারছি, মামা বুঝতে পেরেছি। তো শিশুটা কি ছেলে না মেয়ে বুঝতে বলেছে কিছু? বলা নেই কিন্তু। আর এখানে দেখো সন্তান বলেছে, এটাও মাথায়, ওই জন্যই বললাম কোনোটাই নয় হওয়া উচিত। হ্যাঁ, কোনোটাই নয় হওয়া উচিত, কারণ এখানে কিন্তু আমরা একবারও বুঝতে পারছি না যে হচ্ছে ওটা ভাগ্নে না ভাগ্নি। যদি শুধু সম্পর্ক থাকতো যে মামা, সব মামা সম্পর্কে হয়, সেটা আলাদা বিষয় ছিল। আচ্ছা, এটা কিভাবে করেছো গো? এটা কিভাবে কেউ পেরেছো? এটা কি মান দেওয়া সেটাই তো বোঝা যাচ্ছে না। এটা কি মান দেওয়া সেটাই তো বুঝতে পারছি না আমি। এটা কেউ পেতে থাকলে বলো। এটা ঠিক আছে, হয় অনেক সময় দেরি করে থাকতে পারে। থাকে, এটা থাকে না তা না। আচ্ছা, এটা তো সোজা আছে, এটা কি অ্যান্সার বলো? দেখো পি এর পরে দেখো, দেখো পি এর আগে জেড হবে, পি এর আগে জেড হবে, এটা তো বুঝে গেলাম। আর জেড এর আগে এক্স হবে। তো এক্স আর পি দিয়ে শুরু কোনটা? এক্স আর পি দিয়ে এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, পি এর আগে জেড, ঠিক আছে, ওয়াই এর আগে এক্স, ওয়াই এর আগে এক্স, কোনটা আছে এটা? এক্স পি। এবার দেখো সিরিজ করে দেখো, চলে আসে এক্স এক্স ওয়াই এক্স জেড পি, ঠিক আছে। মানে এক্স ওয়াই জেড এরকম যা ধরো ধরো চলে গেল, এটা অ্যান্সার। এটা বোঝানোর কিছু নাই। আচ্ছা, এটা তো সোজা আছে। আচ্ছা, এই ঘড়ি যদি আঁকি, দুটো যদি বলি আমি, তাহলে কটা? একটা, দুটো, রাইট। তো এই একটাই দুটো। আর 12 মিনিট মানে কি? একটুখানি এগিয়ে থাকে, তাই তো, একটুখানি এগিয়ে থাকে। কতটুকু এগিয়ে থাকে? এর অর্ধেক এগিয়ে থাকে। মিনিটের অর্ধেক করলে পাওয়া যাবে, মিনিটের অর্ধেক করলে কথা হচ্ছে 6 ডিগ্রি। নেক্সট। সুপ্রিয়া হচ্ছে অখিলের বোন। সুপ্রিয়া হচ্ছে অখিলের বোন, তাহলে অখিল আর সুপ্রিয়া দুই ভাই বোন। তাহলে অখিলের বাবার মায়ের সঙ্গে সুপ্রিমা না, ওরা সুপ্রিয়ার সম্পর্ক কি? ঠাকুমাই হবে। তাহলে অখিলের বাবার মায়ের সঙ্গে সুপ্রিমার সম্পর্ক কি? এরা ভাই বোন, তাই ঠাকুমা হবে, তাই না? অখিলের বাবার মা মানে অখিলের কি হবে? ঠাকুমা, তাহলে সে সুপ্রিয়ারও তো ঠাকুমা সে। আচ্ছা, এক ব্যক্তি একটি ব্যাংকে সাধারণ সুদে 7,000 টাকা বিনিয়োগ করেন। 3 বছর পরে তিনি আরো 300 টাকা বিনিয়োগ করেন এবং 8 বছর পরে তিনি এত টাকা সুদ অর্জন করেন। তিনি টাকাটি যে সুদের হারে বিনিয়োগ করেছিলেন সেটি কত? বলো দেখি। দেখো সোজা, অঙ্ক কিছু করার দরকার নেই। 7,000 টাকা তো 3 বছর কেটেছে, মানে টোটাল ক টাকা হবে? একবারে বের করে দেবা, এই হবে 300 টাকা। তাহলে মানে প্রত্যেক বছর 700 টাকা করে, মানে 3 বছরে 21,000 টাকা কেটেছে। যে তোমার সরল সুদ, সাধারণ সুদ মানে সরল সুদ, সিম্পল এভাবে করবো এই জন্য। তিনি আরো দেখো কি করেছে, তাহলে 8 বছর তো কেটেছে।
সিম্পল করে দাও তুমি, ডাইরেক্ট 8 বছর করো। এখানে কত হবে? 8 বছর কেটেছে মানে সাদাটা 56,000 টাকা হিসেবে সুদ পেয়েছে। আবার 3 বছর পরে এক্সট্রা আবার ক টাকা দিয়েছিল? 3,000 টাকা। তাহলে সেটা 3 আর 8 ডিফারেন্স কত? 5 বছর জন্য সে কেটেছে, তাহলে 3,000 টাকাটা। তাহলে 5 বছর জন্য খাটলে কত হবে? 3 × 5 = 15,000 টাকা হিসাবে কেটেছে। টোটাল কত হবে? 0 0 0 5 11 1 হাতে রইলো 1, 5 আর 1 4 1 7, তাহলে 61,000 টাকায় এত টাকা সুদ। সুদের হার কত? তাহলে 61 4,900 হাতে হাতে 6 না, এটা 71 7 বললাম তো, 6 লিখতে হবে। যাই হোক, তাহলে এই হচ্ছে তার ভিতরে 7970 ইন্টু 100 রয়েছে। তো বোঝাই যাচ্ছে, দেখো কাটা যাচ্ছে, এই দুটো শূন্য এই দুটো শূন্য, এইটা কাটছে, দেখো অবশ্যই 7 দিয়ে যাবে, কারণ এখানে 7 অক্ষে 7ই হয়। 7 অক্ষে 7, 7 7 49, ওই 7% অ্যান্সার অপশনটা। বুঝতে পারলে? কিছু আছে বলো, 7% অ্যান্সার হয়ে গেল। আর তোমাদের কারো প্রশ্ন আসলো না যে দাদা তুমি এতগুলো সব একসঙ্গে অ্যাড করে নিলে কেন? একবার প্রশ্ন আসলো না? যেহেতু সরল সুদ, তো সরল সুদ মানে একই বিষয়। প্রথম বছরে 7,000 টাকার যা সুদ, ঠিক আছে, দ্বিতীয় বছরে তুমি 14,000 টাকা হয়ে যায়। 7,000 টাকার পরে যদি দুবার সুদ পাবে, তাই তো? 7,000 টাকার উপর দুবার সুদ মানে কি? 14,000 টাকা হিসাবে তুমি সুদ পাচ্ছ। তার জন্য এগুলো করা, ঠিক আছে, সরল সুদের জন্য। আচ্ছা, এটা বলো, এটা সোজা আছে, মুখোমুখি করবা। দেখো, 8:50 বাজার 20 মিনিট আগে কলেজে পৌঁছে গেলে, তার মানে তুমি কটার সময় পৌঁছালে কলেজে? 8:30-এ। 8:30টায় পৌঁছালে। পৌঁছে অদিতি পূজার চেয়ে 30 মিনিট আগে পৌঁছালো। কি? এত মিনিট আগে কলেজে পৌঁছে অদিতি পূজার চেয়ে 30 মিনিট আগে, তাহলে পূজা পৌঁছলো কটায়? 9টায়। আর অদিতি 8:30টায় পৌঁছেছে। অদিতি 8:30টায় পৌঁছেছে পূজার চেয়ে 30 মিনিট আগে, তাহলে ও নিশ্চয়ই 30 মিনিট পরে এসছে। 9টায় এসছে তার মানে, বুঝেছো? আগে পৌঁছেছিল, 30 মিনিট আগে পৌঁছে, যে কিনা 40 মিনিট দেরিতে এসেছিল। কে 40 মিনিট দেরিতে এসেছিল? এই 40 মিনিট দেরিতে এসেছিল পূজা। 40 মিনিট দেরি মানে অ্যাকচুয়াল টাইম কত? কলেজের নির্ধারিত সময় কত? 9টার থেকে 40 মিনিট বাদ দিলে কত হয়ে যাবে? 8:20। অপশন নম্বর কোথায় আছে? অপশন ডি অ্যান্সার। নেক্সট কি বলছে? 60 জন স্টুডেন্ট একটি ক্লাসে, যেখানে মেয়েরা ছেলের চেয়ে দ্বিগুণ, মানে 1:2 আছে। হ্যাঁ, মেয়েরা ছেলের চেয়ে দ্বিগুণ, মানে এটা হচ্ছে বয়, এটা হচ্ছে গার্লস। ওকে। শীর্ষ থেকে 17তম স্থানে রয়েছে কামাল। তার মানে কি বলতো? এর ভিতরে 20 জন আছে, কি 20 জন হচ্ছে বয়, আর 30 জন হচ্ছে কি? আচ্ছা, যাক, তাও ভালো, এরা দেখছে অন্তত। 40 জন গার্লস। আচ্ছা, শীর্ষ থেকে 17তম স্থানে রয়েছেন কামাল, তাহলে এখানে শীর্ষ থেকে 17তম স্থানে কামাল কিন্তু একটা ছেলে, হ্যাঁ, কামাল একটা ছেলে নাম, তাহলে কামাল রয়েছে। তাই 20 জনের ভিতরে আর 19 জন কিন্তু আছে। এটাও ওদের মাথার সঙ্গে সঙ্গে খেলে যায়। যদি কামালের আগে 9 জন মেয়ে থাকে, তাহলে কামালের আগে এই 1 থেকে 9 জন মেয়ে আছে। তাহলে 17 জনের ভিতরে 9 জন মেয়ে, তাহলে বাকি কয়জন ছেলে কামালের ধরে? তাহলে কামালের ধরে কিন্তু এটা, হ্যাঁ, 17 জনের ভিতরে কামালের ধরে 8 জন বয়, এরা বি লিখে রাখো। তাহলে বলছে যদি কামালের আগে 9 জন মেয়ে থাকলে, তাহলে তারপর ওই ক্লাসে আর কতজন ছেলে পাবে? তাহলে কামালের ধরে 8 জন আছে, তাহলে 20 থেকে 8 বাদ দাও, কয়জন হবে? তাহলে এরপরে নিশ্চয়ই 12 জন আছে। অপশন সি। এই ছিল তোমাদের 85 মার্কের অ্যানালাইসিস। পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে, পড়াশোনা না করলে সমস্যা আছে।